আমরা হচ্ছে যে এই ডাটাগুলা কিভাবে অ্যানালাইসিস করতে হয়, কি কি ধরনের অ্যানালাইসিস করা লাগে, ডাটা কিভাবে আসলে লোড করতে হয়, কোন লাইব্রেরি থ্রুতে আমরা এটাকে ধরো যে পাইথন দিয়ে ডাটাগুলা ম্যানিপুলেট করতে পারি অথবা ডাটার উপরে নানা ধরনের অপারেশন চালাইতে পারি, এই জিনিসগুলা হচ্ছে আজকে আমরা দেখব। ঠিক আছে। আহ লেসনে ঢুকার আগে আমি একটা স্যাম্পল ডেটা সেট দেখাই। স্ক্রিনে যদি একটু দেখো, আমি যদি স্ক্রিনটা একটু বড় করি, এইখানে দেখো, এইখানে একটা ডেটা সেট আছে। এই ডেটা সেটের নাম হচ্ছে আইরিস ডেটা সেট। তো এইটা হইলো একটা ফুলের ডেটা সেট। এইখানে হচ্ছে যে ফুলের সেপাল এবং পেটাল লেংথ দিয়ে বেস করে সেইটা আসলে কোন ধরনের ফুল অথবা সেটা আইরিস ফুলের কোন ক্লাসে পড়ছে সেটাকে তারা ক্লাসিফাই করছে। আমি যদি একটু আইরিস ফ্লাওয়ারটা দেখাই, এইখানে দেখো যে এই যে ছবিটা, তো এইটা হচ্ছে আমাদের আইরিস ফ্লাওয়ার। হ্যাঁ, তো এইটার এই যে সেপাল আর পেটাল, এই পেটাল মানে হচ্ছে যে পাপড়ি আর সেপাল মানে হচ্ছে যে এই লেংথ। সো এইটার উপর বেস করে এটাকে মনে করো যে কিছু ক্লাসিফিকেশন করা হয়েছে। হ্যাঁ, আমি যদি এই ডাটা সেটটাতে আবার একটু যাই, এখানে দেখো যে সেপালের লেংথ কতটুক আর সেপালের ওয়াইড কতটুক, পেটালের লেংথ কতটুক আর পেটালের ওয়াইড কতটুক, এবং এইখানে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কম্বিনেশন আছে। সেই কম্বিনেশনের উপর বেস করে সে বলছে যদি এরকম একটা কম্বিনেশন থাকে তাইলে এটাকে আমরা বলতেছি আইরিস সেতোসা। হ্যাঁ, তারপরে ধরো যে একটু ডিফারেন্ট যদি ধরো অন্যরকম একটু কম্বিনেশন থাকে সেইখানে এটাকে আমরা বলতেছি আইরিস ভের্সিকালার। তারপরে হচ্ছে যে যদি আবার একটু অন্য ধরনের কম্বিনেশন থাকে সেটাকে আমরা বলতেছিলাম আইরিস ভার্জিনিকা। সো ডাটা সেট গুলা হয়েছে আমাদের দেখতে অনেকটা এইরকম। তো এইটাকে নিয়ে আমরা যদি ধরো একটু মেশিন লার্নিং করি তাহলে মেশিন এইগুলা শিখবে। এইগুলা হবে লেটস আইডি, আইডি আমাদের দরকার নাই, আইডিতে আমার দরকার নাই। আইডি হচ্ছে জাস্ট রো নাম্বারটা দেওয়া যে কতগুলা আসলে ডেটা আছে। So আমি যদি এটা দিয়ে মেশিন লার্নিং করতে চাই তাকে আমি এই ইনপুট গুলা দিব এবং সাথে এইটাও বলে দিব যে এই সব ইনপুটের জন্য এইটাকে আমরা বলতেছি আইরিস সেতোসা, এবং ইনপুট গুলার নাম কি, এটা সেপালের লেংথ, সেপালের ওয়াইড, এরকম করে। এবং সে এইগুলা সব শিখবে যে যদি এরকম ইনপুট হয় তাহলে আইরিস ভের্সিকালার। সো এইভাবে করে সে আসলে কি করবে, মেশিন লার্নিং এগুলা শিখবে। এগুলা কি লেভেল ডাটা, সব লেভেল ডাটা। এটা যে ট্রেন করাবো তারপরে ধরো যে আমি এরকম চারটা নাম্বারের কম্বিনেশন দিব, সে তখন আমাকে বলবে আচ্ছা এই ধরনের কম্বিনেশন যদি আসে এইটা আসলে কোন স্পেসিসের মধ্যে অথবা কোন ক্লাসের মধ্যে পড়তে পারে। সো ওগুলো আমরা দেখবো। তবে আজকের জিনিস হচ্ছে যে ডেটা সেট। সো মেশিন লার্নিং আমরা যখন করব, আমাদের যেই ক্লাসিক মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলো আছে, তো আমরা মোস্ট অফ দ্য টাইম ডাটা সেট গুলা এরকম সিএসভি ফাইল অথবা মাইক্রোসফট এক্সেল ফাইল এইরকম ভাবে ইনপুট দিব আর কি। তো মাইক্রোসফট এক্সেল ফাইলের স্ট্রাকচারটা কিরকম হয়, এরকম হচ্ছে রো আর এরকম কলাম আকারে ডেটাগুলা থাকে। ঠিক আছে, এরকম রো কলাম, এরকম ডেটাগুলো এরকম রো কলামে থাকে। সো রো গুলা হয়েছে এক একটা আমার ইন্ডিভিজুয়াল ডেটা। এগুলো হয়েছে এইটা একটা ডেটা পয়েন্ট, এইটা একটা ডেটা পয়েন্ট, এইটা আর একটা ডেটা পয়েন্ট। এগুলা এই প্রতিটা রো হচ্ছে আমার এক একটা করে কি ইনস্ট্যান্স, এক একটা করে একটা ইনফরমেশন, রাইট? এক একটা রো হচ্ছে আমার এক একটা ইনফরমেশন, আর এই কলাম গুলা হচ্ছে ইন্ডিভিজুয়ালি এক একটা ফিচার, রাইট? এইগুলো হচ্ছে আমার এক একটা ফিচার। এবং এইখানে এই যে স্পেসিস অথবা যেটা হচ্ছে আমার ধরো যে যেটা আমি আউটপুট হিসাবে দেখতে চাই এটাকে আমরা বলি হচ্ছে টার্গেট। সো এই সবগুলো হচ্ছে আমার ফিচার কলাম, এই জিনিসটা হলো আমার টার্গেট কলাম। সো মেশিন লার্নিং মডেলে আমরা ফিচারগুলা ট্রেন করাই এবং সাথে টার্গেটের লেভেল পাঠাই কোথায়, সুপারভাইজ লার্নিং এ, রাইট?
তো সেই ক্ষেত্রে মেশিন এই সব ডাটা দেখে সে শিখার চেষ্টা করে যে কি ধরনের কোনো প্যাটার্ন আছে কিনা এদের মধ্যে। ঠিক আছে, কি ধরনের প্যাটার্ন থাকতে পারে, ঠিক কোন রিলেশনে আমরা এটাকে সেতোসা বলতেছি, ঠিক কি ধরনের কানেকশন আছে এদের মাঝখানে, কোন ধরনের প্যাটার্নের কারণে এইটা আবার মনে করো ভার্জিনিকা, এরকম আর কি। এইটা আমরা শিখি এবং এটা শেখানোর জন্য আমরা নানা ধরনের কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ইউজ করি, স্ট্যাটিস্টিক্যাল ইকুয়েশন ইউজ করি, অথবা নানা জিনিস। তো এইগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আজকে যেটা দেখতেছি, সো তোমাদের এইখান থেকে আজকে দেখার বিষয় হয়েছে যে ডেটা সেটে, আমরা যখন একটা ডেটা সেট নিয়ে কথা বলি, ডেটা সেটের চেহারাটা নর্মালি এরকমই থাকে। আমার ডেটা সেটে কিছু রো কলাম থাকে, আমি যদি টেক্সচুয়াল ডাটা, নিউমেরিক্যাল ডাটা এগুলো নিয়ে কথা বলি। আর ইমেজ ডেটা যদি হয় তাহলে ইমেজ থাকবে, যদি ধরো অডিও ডাটা হয় তাহলে একটা ওয়াভ ফাইল থাকবে। হ্যাঁ, সো আমরা সহজ থেকে শুরু করি, যে আমরা যদি শুধুমাত্র এরকম ধরো যে এই নিউমেরিক্যাল ডেটা অথবা রো কলাম বেসড ডেটা অথবা ফিচার আউটপুট ডেটা এরকম যদি চিন্তা ভাবনা থাকে আমাদের ডেটার, সেই ডাটাগুলা এইরকম ধরো যে এই যে মাইক্রোসফট এক্সেলে যেরকম ট্যাবুলার ফরম্যাটে আছে এরকম ট্যাবুলার ফরম্যাটে এগুলা থাকে। ঠিক আছে, সো আমরা তো আসলে কি করতে পারি না, আমরা আসলে কি এইভাবে আমরা যেরকম হচ্ছে রো টেবিল ভিজুয়ালাইজ করতে পারি, মেশিন আসলে এইভাবে রো কলাম ভিজুয়ালাইজ করতে পারে না। সো পাইথনে এই জিনিসটাকে ধরো যে রো কলাম অথবা কোনটা রো কোনটা কলাম কোনটা সেল অথবা রো কলামের যে ইন্টারসেকশন, এই জিনিসগুলা বোঝানোর জন্য, এই জিনিসগুলা ইজি করে আনার জন্য আমরা একটা থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করি, যেটার নাম হয়েছে পান্ডাস। ঠিক আছে, পান্ডাস হইলো একটা থার্ড পার্টি লাইব্রেরি, যেটা আসলে কি করে, যেটা আসলে আমাদের এই ডেটা সেট গুলাকে, ডেটাগুলা যেইগুলা আসলে এরকম টেবুলার ফরম্যাটে থাকে সেইগুলাকে ম্যানিপুলেশন করার মতো ক্যাপাবিলিটি প্রোভাইড করে। ধরো যে আমি এখানে কি ধরনের ম্যানিপুলেট করতে পারি, আমি একটা ম্যানিপুলেট করতে পারি যে এই আইডি কলামটাকে ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, কারণ এটা আমার লাগবে না, এই জন্য আমি ডিলিট করলাম। সো পাইথনে তোমার যদি এরকম কাজ করা দরকার হয় যে আমার একটা ফিচার ফালাই দিতে হবে, তখন আমাকে এরকম একটা কলাম ডিলিট করতে হবে, তো এই কাজটা আমরা হচ্ছে কিসে করতে পারি, এই পান্ডাজে করতে পারি। অথবা মনে করো যে এইখানে, এখানে মনে করো যে আমরা একটা ইনসার্ট করলাম ব্ল্যাঙ্ক, সো এইখানে, এইখানে কিছু ডেটা আছে, এখানে ডেটা আছে, এই কলামটাতে কোনো ডেটা নাই, এটা নাল ভ্যালু, এটা মনে করো এরকম সেতোসা মার্ক করা আছে। সো এরকম একটা ডেটা যদি মেশিন পায় তাইলে কিন্তু তার শিখতে কষ্ট হয়ে যাবে, সে এসে দেখবে যে এইখানে আসলে একটা নাল ভ্যালু। সো আমরা তখন কি করতে পারি, যে এরকম নাল ভ্যালু থাকলে এগুলাকে ডিলিট করে দিতে পারি। সো এই যে কাজ, এইগুলাকে আমি বলতেছিলাম ডাটা ক্লিনিং অথবা ডাটা প্রি প্রসেসিং। সো এই কাজগুলো আমরা এরকম, তো ধরো যে বিশাল বড় ডেটা সেট, এটা ছোট ডাটা সেট, এটা আমরা ধরো এক্সেলে ভিজুয়ালাইজ করে ফেলাইলাম আর দেখা ফেলাইলাম, আর 150 ডেটা আছে। কিন্তু এইখানে যদি 1.5 লাখ ডেটা আসে, তখন কিন্তু আর এইরকম ভিজুয়ালি ইন্সপেক্ট করা পসিবল হবে না। তখন আমাকে কিছু রুল লিখতে হবে, তো যেখানে ফাঁকা আছে এগুলাকে তুমি ডিলিট করে দাও, অথবা ধইরা একটা কলাম ডিলিট করে দাও, অথবা যেখানে এই ধরনের ধরো যে আইরিস সেতোসা নামের শব্দটা পাওয়া যাবে সেটাকে মনে করো যে তুমি ডিলিট করে দাও। অথবা এইখানে ধরো যে সেতোসা লিখতে যায় এইটুক লেখছে সেতসা, কিন্তু আমার দরকার সেতোসা। তো এখন 1.5 লাখ ডাটার মধ্যে এরকম খুঁজে বের করা খুব টাফ, তখন আমাকে কি করতে হবে, একটা রুল লিখতে হবে যে যেখানে তুমি সেতসা পাবা সেটাকে হচ্ছে তুমি এরকম সেতোসা দিয়ে রিপ্লেস করবা। সেরকম নানা ধরনের কাজ করতে হয় আমাদেরকে। তো এই জিনিসগুলোকে আমরা বলতেছিলাম ধরো যে ডাটা প্রসেসিং, ডাটা ক্লিনিং, ডাটা প্রি প্রসেসিং। হ্যাঁ, সো এইটা করার জন্য আমরা ওই যে আমাদের কোডের মাঝখানে অন দা ফ্লাই ডেটা সেট লোড কইরা ডেটাগুলার যে ম্যানিপুলেশন যে করতে পারি সেটাকে আমরা বলতেছি, মানে সেই যে লাইব্রেরি থ্রুতে আমরা এটা করতেছি সেটা হচ্ছে আমাদের পান্ডাস লাইব্রেরি। ঠিক আছে, সো ডাটা সেটটা থাকুক এখন এইখানে। সো আমরা পান্ডাস লাইব্রেরিতে যদি যাই, সো পান্ডাসটা তোমাদের শিখার জন্য এই লিঙ্কটা তোমরা ফলো করতে পারো, খুবই ইজি এবং খুবই ইম্প্যাক্টফুল এবং কুইক লার্নিং এর জন্য এটা আসলে বেস্ট। তো এটা যদি আমি একটু তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, তো এইখানে আমরা একটু দেখি যে স্ক্রিনে দেখো যে আমাদের এই পান্ডাসের টিউটোরিয়ালে একটা ওভারভিউ দিছে যে পান্ডাস দিয়ে আসলে কি কি করা যায়। পান্ডাস দিয়ে ধরো যে
প্রথমে পান্ডাদের একটা ইনফরমেশন আছে যে পান্ডাজে কোনটাকে কি বলে, ঠিক আছে। যদি ধরো যে আমরা আবার একটু এখানে আসি, যে যদি এরকম একটা সিঙ্গেল রো বেসিসে ডাটা নিয়ে কাজ করে, সো পান্ডাজে এগুলাকে বলা হয় হচ্ছে সিরিজ। আর যখনই এরকম অনেকগুলা সিরিজ থাকবে, সেইগুলাকে বলা হয় হচ্ছে ডাটা ফ্রেম, ঠিক আছে। সো সেইগুলা একটু পরিচয় করার দেওয়ার ব্যবস্থা আছে, যে পান্ডাজের সিরিজ কোনগুলা, সরি পান্ডাজে হচ্ছে যে ডাটা ফ্রেম কোনগুলা। তারপর হচ্ছে পান্ডাজের কিছু ফাংশন আছে, যেমন ধরো যে যে ফাইলটা দেখাইলাম এটা একটা সিএসভি ফাইল, কমা সেপারেটেড ভ্যালু, হ্যাঁ। সো ডাটা সেটটা সিএসভি তে থাকতে পারে। তারপরে হচ্ছে যে জেসন ফরম্যাটেও থাকতে পারে, ঠিক আছে। পান্ডাজে মনে করো একটা জেসন ফরম্যাট থাকতে পারে। সো জেসন ফরম্যাট কেমন, সেটা হচ্ছে যে একটু এক্সএমএল এর মতো একটু গুছানো একটা ডিকশনারি স্টাইলে। তারপরে হচ্ছে যে পান্ডাস দিয়ে আমরা ডাটা অ্যানালাইসিস করতে পারি। বেসিক আমরা দেখবো ওগুলা কি কি করা যায়। তারপর ধরো যে পান্ডাস দিয়ে আর কি করা যায়, ডাটা ক্লিনিং করা যায়, ঠিক আছে। তারপরে যে সেল গুলা এমটি আছে সেইগুলা ক্লিন করা যায়। ফরম্যাট যদি রং থাকে সেইগুলা করা যায়। ডেটাও যদি রং ডাটা থাকে সেইগুলাকে মনে করো যে যে আমরা দেখাইলাম যে সেতসা, ওইটাকে আমরা সেতসা করে কনভার্ট করতে পারি। তারপর ডুপ্লিকেট ভ্যালু আমরা হচ্ছে দেখতে পারি, দেখা বা সেগুলোকে রিমুভ করতে পারি। সো এই ধরনের কিছু প্রসেসিং মানে বাই ডিফল্ট আমরা পান্ডাজের কিছু ফাংশন আছে ওইগুলো দিয়ে আমরা সরাসরি করতে পারি। তারপর ধরো যে অ্যাডভান্স লেভেলে তুমি যেটা শিখতে পারবে এখান থেকে কোরিলেশন অথবা প্লটিং। কোরিলেশনটা তোমরা অলরেডি দেখা ফেলছো, রাইট। তোমাদের এই যে ম্যাথমেটিক্যাল ফান্ডামেন্টাল যে ক্লাসটা হয়েছে ওইখানে আমরা দেখছি যে কোনটা কোরিলেশন, কোনটা আসলে কি। সো এখন ধরো যে এখানে যদি দেখি, ধরো যে এই যে লেটস সে পান্ডাজের সিরিজে যদি আমরা ক্লিক করি, সে আমাকে এখানে নিয়ে আসছে। সো এরকম একটা দেখাইছে যে আমরা পান্ডাজ ইউজ করতে হলে ইম্পোর্ট পান্ডাজ অ্যাজ পিডি। সো এই পিডিটা এটাকে আমরা কি বলতেছিলাম, যে আমরা একটা সুডো নেম অথবা শর্ট নেম দিচ্ছিলাম, যাতে করে বারবার বারবার পান্ডাস পান্ডাস না করতে হয়। সো আমরা পান্ডাসকে ইম্পোর্ট করতেছি এবং পিডি নামে এটাকে চিনাই দিচ্ছি। এরপরে যাই বলবো, ধরো যে ফাংশন যদি কল করতে হয়, ধরো যে পিডি ডট সিরিজ। সো এটা বললে সে কি করবে, এটাকে সে পান্ডাজের একটা সিরিজে কনভার্ট করে ফেলবে। আমরা যদি একটু ট্রাই এইখানে কইরা দেখি, এই যে দেখো 172, ঠিক আছে। সে হচ্ছে আমাকে একটা সিরিজ একটা কলাম হিসেবে রেডি করে দিছে ডেটাটা। তারপরে হচ্ছে যে লেভেলটা হচ্ছে যে আমার যেই উপরে যে লেভেলটা থাকে কলামের যে লেভেলটা, ঠিক আছে। সো ধরো যে এইখানে যদি আমরা একটু দেখি, যে আমাদের এটা ছিল এ নামের একটা ভ্যারিয়েবল যার ভিতরে 172 আছে। এটা দেখতে অনেকটা লিস্টের মতো, রাইট। কি লিস্টের কথা মনে আছে, পাইথন লিস্ট। জি স্যার, মনে আছে। সো পাইথন লিস্টে আমরা কি রাখতে পারতাম, যে যে কোনো ধরনের কি অবজেক্ট না, মিক্সড অবজেক্ট আমরা রাখতে পারতাম। সো এইগুলারে যদি ধরো যে এখন আমরা এরকম একটা কলামে কনভার্ট করতে চাই, অথবা ধরো যে রো- সে এক্স ওয়াই এবং জেড হিসাবে সে আমাকে কি করে দিছে, কনভার্ট করে দিছে, এবং একটা সিরিজে কনভার্ট করে দিছে। সো সিরিজের জন্য ভ্যালু পাঠাইছি এ, এবং ইন্ডেক্সটা হইছে এক্স ইন্ডেক্স, ওয়াই ইন্ডেক্স, তারপর হচ্ছে জেড ইন্ডেক্স, হ্যাঁ। দুইটা কলাম আর হইছে তিনটা রো, এরকম আর কি নাকি। সো এই গেল সিরিজ। তারপরে হচ্ছে যে এইখানে যদি আমরা দেখি, যে তাইলে এখন এইটা কিরকম হবে, এইটা কি একটা ক্যালোরিজ, এটা একটা কি দেওয়া আছে, এটা একটা ডিকশনারি দেওয়া আছে, রাইট। যে ডে 1 এটার ভ্যালু 420, ডে 2 380। এখন এটাকে যদি আমরা একটা সিরিজ করি, ক্যালোরির সিরিজ, তাহলে ডে 1-এ কত ক্যালোরি, ডে 2-তে কত ক্যালোরি, এরকম যদি হয়, তাহলে দেখো যে এটা এখন কি ট্যাবুলার ফরম্যাটে চলে আসছে না, ছিল একটা ডিকশনারি, এখন ইজিলি হুম। ভিজুয়ালাইজ ফর ট্যাবুলার ফরম্যাট, রাইট। এটা হচ্ছে ডে 1, এখন আমি ইজিলি বুঝতে পারতেছি, সুন্দর একটা লিস্ট হয়েছে, রাইট। একটা টেবিল হয়েছে যেখান থেকে বোঝা যাচ্ছে যে ডে 1-এর কনজাম্পশন কত ছিল, ডে 2-এর কনজাম্পশন কত ছিল, ডে 3-এর কনজাম্পশন কত ছিল। সো এইগুলো হচ্ছে পান্ডাজের বেসিক মনে করো যে ফাংশনালিটিস, হ্যাঁ। তারপরে এখন ধরো যে আমার যদি এরকম দুইটা ভ্যালু থাকে, দুইটা কলাম থাকে, ঠিক আছে, যে আমি ক্যালোরি এবং
আমার হচ্ছে যে এক্সারসাইজ ডিউরেশন কত ছিল, তাহলে আমার এখন দুইটা কলাম আসবে, রাইট? একটা হচ্ছে ক্যালোরি বার্ন করছি আর হচ্ছে এক্সারসাইজের ডিউরেশন। তাহলে এখন আমার কয়টা কলাম লাগবে? এই যে এরকম দুইটা কলাম লাগবে, ঠিক আছে, ক্যালোরিজ এবং ডিউরেশন। সো যখনই এরকম মাল্টিপল কলাম হয়ে গেল, তখনই আমরা সেটাকে বলতেছিলাম ডাটা ফ্রেম, ঠিক আছে। সিঙ্গেল কলামের গুলা হচ্ছে সিরিজ, মাল্টিপল কলাম হচ্ছে ডেটা ফ্রেম। সো এইগুলো তোমরা বাসায় বসে দেখবা। আর পান্ডাতে সিএসভি লোড করাই কিভাবে, এগুলো আমরা একটু পরে দেখবো, আজকে আমরা এগুলো দেখবো আস্তে আস্তে, ঠিক আছে। সো দিস ইজ, মানে পান্ডা খুব ইজি, এই কয়েকটা জাস্ট দেখলেই তোমার বেসিক আইডিয়াটা হয়ে যাবে। আমরা ডাটা ক্লিন করার জন্য কি করতে পারি, একটা ডাটা, এই যে বলছিলাম যে ডাটা ক্লিন যে করব, একটা ডাটা কি ক্লিন করব, কি ক্লিন করা যায়। প্রথমে আমরা ধরো এমটি সেল ক্লিন করতে পারি, তারপর হচ্ছে ডাটাটা রং ফরম্যাটে আছে, এটার ফরম্যাটটা ঠিক করতে পারি, অথবা জিনিসটা ভুল ডেটা আছে, সেই ভুল ডাটাকে রিপ্লেস করে দিতে পারি, যে এরকম ভুল হয়েছে সো এটাকে আমরা একটু রিপ্লেস করে দিই। তারপর হচ্ছে ডুপ্লিকেট, যে একই ভ্যালু বারবার আছে, সো ডুপ্লিকেট ডেটায় আমাদের বায়াসনেস বাইরে যায়, ওগুলো আমরা দেখবো পরে। বাট তখন যেটা করতে হয় যে ডুপ্লিকেট ডেটা না রাখাই ভালো, সেই ডুপ্লিকেট গুলো আমরা রিমুভ করতে পারি। তো এই প্রতিটা জিনিস করার জন্য পান্ডাজের হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন আছে, ঠিক আছে। ধরো যে যে এমটি সেল যদি ক্লিন করতে চাই, তাহলে হচ্ছে যে পান্ডাজের ফাংশনটার নাম হলো ড্রপ এনএ। হ্যাঁ, যেখানে হচ্ছে নাল ভ্যালু আছে অথবা যেখানে কিছু নাই, সে হচ্ছে ওইখানে যায় যা যা পাবে এরকম ওগুলাকে ধইরা ওই পুরা রো ডিলিট করে দিবে, ঠিক আছে। যে কোনো সেলেই যদি একটা নাল ভ্যালু পায় পুরা রো সে ডিলিট করে দিবে। তারপরে যদি ধরো রং ফরম্যাট হয়, ধরো যে আমাদের এই যে এখানে একটা এক্সাম্পল ছিল ডেট টাইম, এখানে একটা এক্সাম্পল দেখো যে এই কলাম ডেট, সেগুলো হচ্ছে যে ডেট টাইম, সো এইখানে কিছু ভ্যালু আছে নেন। হ্যাঁ, সো আমরা এটাকে কি করতে পারি, এখন আমি একদম স্ট্রেট এটাকে ধরো যে ডেট টাইম ফরম্যাটে কনভার্ট করে ফেলতে পারি। যে আমার ডেট ছিল, এখন আমি কি করব, আমার একটা ফাংশন আছে টু ডেট টাইম, দিলে সে যেটা করবে এটাকে সে সঠিক ফরম্যাটে করবে। যে এখানে দেখো যে 2020 12 26, এটা দেখে বোঝা যাচ্ছে না কিছু, সো এই জিনিসটাকে সে ফরম্যাট করতে পারবে, জাস্ট এটাকে ডেট টাইম বললে স্ট্যান্ডার্ড ফরম্যাটে করে দিলে এটা কনভার্ট হয়ে যাবে। সো আমরা যদি দেখি, ঠিক আছে, যেটা ভুল ছিল দেখো এই যে 20 12 2026, এটা কিন্তু এখন ঠিক হয়ে গেছে। সো এই কাজগুলো আমরা সরাসরি পান্ডাস দিয়ে খুব কুইকলি করতে পারি। তারপরে রং ডাটা হইলে যেটা হয় এই যে এইখানে ন্যান ভ্যালু গুলা ছিল অথবা ডিউরেশন, যেখানে ধরো যে 45 ছিল, এটাকে সে আসলে কি করবে, আমরা যদি একটু কুইরিটা তাকাই কি বলছে, যে ডিএফ কলাম এক্স ডিউরেশন, এইখানে যে ডিউরেশন আমরা হচ্ছে 7 নাম্বার রোতে এই ডিউরেশনটা সেট করবো হচ্ছে 45। 7 নাম্বার রোতে কি আছে আমরা একটু দেখি, এই যে 7 নাম্বার, সো এইখানে এখন ডিউরেশন 450 হয়ে গেছে। সো এটাকে আমরা কি করবো, এটা রং ডাটা, এটাকে আমরা এখন জাস্ট এরকম রিপ্লেস কইরা 450 কইরা এটাকে 45-এ কনভার্ট করে সেভ করে দিতে পারি, রাইট? জাস্ট লোকেশন, এটা হচ্ছে একটা ফাংশন, ডাটা ফ্রেমের লোকেশন কোথায় 7, এবং সেই কলামের নাম কি, কলামের নাম হচ্ছে ডিউরেশন, এবং ভ্যালু কত হবে, নতুন ভ্যালু হবে 45। তারপরে হচ্ছে যে আমরা এখানে একটা লুপ চালাই দিতে পারি, যে যেখানে আসলে ডিউরেশন 120-এর উপর আছে, এগুলো সবগুলাকে আমি 120-এ কইরা নিয়ে আসতে পারি। সো এইগুলা সবই করা পসিবল। হ্যাঁ, ম্যানুয়ালি করা পসিবল, এই যে এক্সেল ফাইল খুলা খুলা অথবা এক্সেলের ভিতর ফাংশন লেখা লেখা করা পসিবল। কিন্তু আমরা যখন পাইথন দিয়ে কাজ করব, ইন দা ফ্লাই ধরো যে এইখানে আমি এই ডাটা সেটটা লোড করাইছি, সো এখন তো আমাকে এইখানেই কাজ করতে হবে, তখন হইছে পান্ডাস খুব হ্যান্ডি হিসাবে আসে। এবং আমাদের সব ধরনের ডেটাই আমরা আসলে এই পান্ডাজের থ্রুতে, মানে মোস্ট অফ দ্য টাইম ধরো যে যখন এরকম রো কলাম বেসিসের ডেটা আমরা নিব, তখন হচ্ছে আমরা পান্ডাস আসলে আমাদের লাগবেই। হ্যাঁ, সো পান্ডাস প্রায় আমরা শেষ করে ফেলছি, যে ডুপ্লিকেট রিমুভ হইলে সে আসলে জাস্ট খালি বইলা দিলেই হবে যে ডুপ্লিকেটেড, ঠিক আছে। সে আমাকে খুঁজে বাইর করবে যে ডুপ্লিকেট কি কি আছে, তারপর হচ্ছে ড্রপ ডুপ্লিকেট বললে দিলেই ডান। যতগুলো ডুপ্লিকেট পাবে সে একটা রাইখা আরেকটা ডিলিট করে দিবে, ঠিক আছে। সো এইভাবে করে হচ্ছে আমরা আমাদের যে বেসিক যে প্রি প্রসেসিং এর কাজ, এটা পান্ডাজের থ্রুতে করতে পারি। এরপরে আরেকটা
লাইব্রেরি ছিল নামপাই। তো আমরা মোটামুটি যারা কম্পিউটার সায়েন্সে পড়তেছে আমরা সবাই জানি যে কম্পিউটার আসলে আলটিমেটলি নাম্বার নিয়ে কাজ করে। সো আমাদের মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলো আলটিমেটলি সবই সে আসলে নাম্বার নিয়ে কাজ করে। যখন আমরা ধরো ইমেজ প্রসেসিং করব, এইটা যদি ধরো একটা ইমেজ হয়, যে ধরো যে এই ইমেজটা এখানে এরকম একটা ক্যাটের ছবি দেখা যাচ্ছে, এইটা আমরা মেশিনে এই ক্যাট হিসাবে এইভাবে চিনাইতে পারবো না, তাকে আমার কিছু নাম্বার দিতে হবে। সে কি ধরনের নাম্বার? যে এটার দৈর্ঘ্য আর প্রস্থ, ধরো যে এটার বাউন্ডারি সাইজটা কতটুক এবং এর ভিতরে কতগুলা পিক্সেল আছে এবং সেই পিক্সেল গুলার ভ্যালু কত। সো ওইটা রিপ্লেস করার জন্য সবচেয়ে কার্যকরী একটা ওয়ে হচ্ছে কি ম্যাট্রিক্স, রাইট? যেখানে ধরো যে এটা ধরো যে 4/6 কলাম যদি হয়, তাহলে এটা 0 1 2 3 4 5 6 এইভাবে করে 24টা আমার কি হবে, সেল হবে। তারপর 24টা সেলের ভিতর কোনটার কি কালার সেটার উপর বেস করে আমি হচ্ছে যে পিক্সেলটা জেনারেট করতে পারবো। সো দিস ইজ দ্য ওয়ে যেখানে হচ্ছে আমাদের কম্পিউটার একটা ইমেজ শিখে অথবা ইমেজ বোঝার চেষ্টা করে। এবং সেম ভাবে আমরা যদি ধরো অডিও নিয়ে কাজ করি, সো অডিও আমরা সাউন্ড শুনি, কম্পিউটার তো আসলে কি সাউন্ড বুঝবে না, কম্পিউটারকে একটা নাম্বার কনভার্ট করে দিতে হবে। যে লো পিচে এরকম 0 ভ্যালু ছিল, হাই পিচে 1 ছিল, এরকম তাকে একটা স্ট্রিং পাঠাইতে হবে, নাম্বার অফ স্ট্রিং। সো তখন এই যে ধরো যে এরকম ইমেজ কনভার্সন, তারপরে হচ্ছে যে আমার অডিও কনভার্সন অথবা ভিডিও ফাইল যদি থাকে ভিডিও ফাইল কনভার্সন, এগুলাকে আমি যখন আসলে কি করব, পান্ডাস দিয়ে সরি এই পাইথন দিয়ে যখন প্রসেস করব, তখন আসলে নামপাই নামের একটা লাইব্রেরি আমরা ইউজ করব। তার কাজ হইছে সে শুধুমাত্র নাম্বার নিয়ে কাজ করে এবং টু বি স্পেসিফিক সে আসলে অ্যারে নিয়ে কাজ করে। তারা যাই দিবা সে বৈশা বৈশা হচ্ছে অ্যারেতে কনভার্ট করবে। এবং নামপাইতে সবগুলা অ্যারে হইছে এনডি অ্যারে। এনডি মানে হচ্ছে এন ডাইমেনশনাল অ্যারে, অ্যারের কোনো ডাইমেনশন নাই। তুমি চাইলে হচ্ছে যে সিঙ্গেল ডাইমেনশন বানাইতে পারো, জাস্ট 1 2 3 4, এটা একটা সিঙ্গেল ডাইমেনশন। তারপর তুমি যদি 2 ডাইমেনশনাল বানাও তাহলে একটা রো একটা কলাম। যদি 3 ডাইমেনশনাল বানাও তাহলে হচ্ছে একটা রো একটা কলাম। তারপর হচ্ছে যে আমার XYZ মানে ধরো যে 3/3 এরকম হবে। যদি এরকম একটা 4 ডাইমেনশনাল বানাইতে চাও তাহলে 4/4 এরকম একটা অ্যারে হবে, ঠিক আছে? সো পান্ডাজের কাজ, সরি নামপাইয়ের কাজই হইল সেই বিশাল নাম্বার নিয়ে কাজ করা। সো এইখানে তোমরা যদি জাস্ট একটু নামপাই লিখে সার্চ দাও, সরি, সো এখানে দেখো নামপাইয়ের যে টিউটোরিয়ালটা আছে এটা আমি একটু দিয়ে রাখি, এটা জাস্ট তোমরা একটু দেখলে দেখতে পারো। সো এইটার সবচেয়ে বেশি ইউজেস হবে আমরা যখন আসলে ডিপ লার্নিং, ইমেজ প্রসেসিং, ভিডিও অডিও প্রসেসিং ওইখানে দিব, তখন হচ্ছে যে আমাদের একদম এটার কোর ফিচার গুলা, কোর ফাংশনালিটিস গুলা জানতে হবে। বাট ফর দ্য মেশিন লার্নিং পারপাস খুব বেশি ডিপ জানার দরকার নাই, একটা আইডিয়া থাকলেই হইলো যে নামপাই আসলে কি জিনিস, কিভাবে কাজ করে। সো নামপাই আসলে টপিকের অভাব নেই, নামপাই বিশাল বড় একটা লাইব্রেরি, এগুলা একটু আস্তে ধীরে দেখতে হবে। আমাদের যখন দরকার হবে আমি আবার এইখানে গেট ব্যাক করবো, কইরে আবার নামপাই রিভিশন দিব, ঠিক আছে? বাট আমাদের কাজ শুরু করার জন্য এখন হচ্ছে যে পান্ডাসটা বেশি দরকার, সেটা আমরা একটু দেখলাম যে পান্ডাস আসলে কিভাবে কাজ করে। সো পান্ডাসের লিঙ্কটা দিচ্ছি, তোমরা বাসায় অবশ্যই এটা একটু গো থ্রু করবা। এবং আজকে আমরা আরো কিছু এক্সাম্পল দিব, তাইলে একটু ক্লিয়ার হবে যে পান্ডাস দিয়ে আমরা আসলে কি কাজ করতে পারি। হ্যাঁ, সো সো ফার কারো কোনো কোশ্চেন এই পর্যন্ত? কি কারো কোনো কোশ্চেন নাই? কারো দেখে কোনো সাউন্ড নাই, আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি জি স্যার, জি শুনতে স্যার, পাচ্ছি। কোশ্চেন নাই মনে হয় নাকি কারো স্যার? কোনো কোয়েশ্চন নাই, এজন্য কি মানে কথা বলতেছে না। এরকম মনে করো কেউ কথা না বললে হঠাৎ করে মনে হয় যেন কি হয়ে গেল যেন, এই যে রিমোট লার্নিং এর এই এক সমস্যা। সো যেহেতু কোনো কোশ্চেন নাই, তাইলে হচ্ছে যে আমরা আমাদের মেইন যে লেসন আজকে আমরা যেগুলো দেখবো ওইখানে আমরা ঢুকে যাই, ঠিক আছে? আজকের ক্লাস শেষে আমি এই পাইথন ফাইলটা আইপাইএনবিটা শেয়ার করে দেব। তো বাসায় সবাই এটা একটু টুকটাক একটু এটাকে ইনহেরিট কইরা একটু মানে
রেফারেন্স হিসাবে রাখতে পারো, প্লাস একটু প্র্যাকটিসও করতে পারো আর কি টুকটাক। তো আসো, যে ডাটা প্রসেসিং এ কি কি কাজ থাকে সেটা আমি অলরেডি বলছি তোমাদেরকে না। একটা পার্ট হলো ডাটা ক্লিনিং, যেখানে হচ্ছে আমার ডাটার মধ্যে কোনো অ্যানোমালিস থাকলে, ডাটায় কোনো ভিজুয়াল প্রবলেম থাকলে সেগুলো সরাসরি আসলে আমরা, মানে যেগুলো দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কিছু মিসিং ভ্যালু আছে, অথবা যেগুলো একদম প্রমিনেন্ট, যে ভুল ডাটা থাকতে পারে, ডুপ্লিকেট ডাটা থাকতে পারে। সো এগুলাকে আমরা বলতেছিলাম ধরো যে মিসিং ডাটা ক্লিনিং। তো ডাটা ক্লিনিং এর ভিতরে আছে এই যে মিসিং ভ্যালু, তারপরে হচ্ছে ডুপ্লিকেট রিমুভ করা, ঠিক আছে। তারপরে হচ্ছে একটা প্রি প্রসেসিং এর আর একটা পার্ট হচ্ছে ডাটা ইন্টিগ্রেশন, যে ধরো আমার মাল্টিপল ডেটা সোর্স আছে, সেইখান থেকে তুমি মনে করো এক জায়গায় একটা সোর্সে নিয়ে আসলা, হ্যাঁ, এইটাকে আমরা বলতেছিলাম ডাটা ইন্টিগ্রেশন। তারপরে হইছে ডাটা ট্রান্সফরমেশন। ডাটা ট্রান্সফরমেশন মানে হইছে ডাটার আমার যে কারেন্ট চেহারা আছে অথবা কারেন্ট যে ফর্ম আছে, এই ফর্মটাকে একটু চেঞ্জ করে অন্য একটা ফর্মে নেওয়া, উইদাউট লুজিং দ্য অরিজিনাল প্রপার্টি অফ দ্য ডেটা। যে আমার ডেটা এখন যা আছে এটাও ভালো, ঠিক আছে, আমরা যদি এমন একটা কনভার্সন করি তাতে মনে করো যে অরিজিনাল ডাটা নষ্ট হবে না, অথবা অরিজিনাল ডাটা আমাদের যেরকম আউটপুট দিত অথবা যেটা আমরা ভিজুয়ালাইজ করতে পারতাম সেইটা ঠিকই থাকবে। ওই অরিজিনাল রিপ্রেজেন্টেশনের উপর বেস করে সেই ডাটাটাকে একটু ট্রান্সফর্ম করবে। সো এই ডাটা ট্রান্সফর্মের দুইটা অপশন আছে, একটা হলো মনে করো নর্মালাইজেশন, আর একটা হলো স্ট্যান্ডার্ডাইজেশন। আমরা একটু ডিসকাস করব দুইটাই, বাট এটার একটা এক্সাম্পল যদি আমরা দেই, লেটস সে আমাদের ধরো যে সিজিপিএ অথবা এইচ, লেটস সে তোমাদের ক্লাসে যদি 60 জন থাকে, সো 60 জনের মনে করো যে আন্ডারগ্রেড স্টুডেন্টের, ধরো যে ফাইনাল ইয়ার স্টুডেন্টের বয়স কত রেঞ্জে হওয়া উচিত, এটা মনে করো যে 20, 22, 24 এরকম রেঞ্জে থাকবে, এর বেশি হওয়ার কথা না। হ্যাঁ, এখন এইখানে ধরো যে 40 বছর বয়স্ক যদি লোক থাকে, 50 বছর বয়স্ক যদি লোক থাকে, 60 বছর বয়স্ক যদি লোক থাকে, তাইলে তখন ব্যাপারটা কি হবে? আমরা যখন এজ নিয়ে হিসাব করতে যাইবো তখন কি হবে, আমার নর্মাল রেঞ্জ হচ্ছে এখানে 20, 22, 24, কিন্তু এখানে কিছু ডেটা আছে দেখা যায় 40, 60, 50। সো কি হবে তখন, মেশিনে যদি আমরা এটার ইনপুট দেই, এই নিয়ে যদি সে কোনো ক্যালকুলেশন করে, সে সব জায়গায় দেখতে যাবে আসলে 20, 22, 24, কিছু জায়গায় যা দেখবে হচ্ছে 40, 50, 60 হয়ে গেছে। এবং তখন যেটা হবে, সে যে প্যাটার্নটা লার্ন করা শুরু করছিল ওই প্যাটার্নে একটা বিশাল গড়বড় হয়ে যাবে। কারণ সে ধরো যে 100 স্টুডেন্ট আছে, 100-র মধ্যে সে মনে করো যে 90টাই পাইছে এরকম 20 থেকে 24 রেঞ্জে, সে তখন বুঝে নিছে যে ঠিক আছে এই যে গ্রুপটা, এই যে ক্লাস্টারটা, এখানে এই নর্মাল হচ্ছে 20 থেকে 24। কিন্তু যখনই এখানে এরকম 10 জনের আমি 50, 60 বছরের ডেটা দেবো, তখন সে কি করবে, সে একটু আগে যা শিখছে এইখানে এসে তার শিখা একটা কোশ্চেন চলে আসবে, সে এসে এখানে এসে বুঝা পাবে না যে এইটাকে আমি আসলে কি করব এখন, এটা যদি আমি এখন এখানে নিয়ে আসি তাহলে তো বিপদ। হ্যাঁ, এবং 24 থেকে 60 এটার মাঝখানে গ্যাপ কত, এটা বিশাল বড়, অ্যারাউন্ড ধরো যে 36-এর একটা গ্যাপ, ঠিক আছে। সো নর্মালাইজেশন আমরা যেটা করি, নর্মালাইজেশনে আমরা পুরা ডাটাটা আছে, যত ডাটাই আছে সবাইকে 0 to 1 রেঞ্জের মধ্যে নিয়ে আসি, ঠিক আছে, ইন কম্পারিজন অথবা একটা রেশিও কইরা 0 to 1-এর মধ্যে থাকবে। হ্যাঁ, ধরো যে যাদের বয়স 20 থেকে 24, তাদের মনে করো যে ধরো এটা 0.5-এর মতো আসলো যদি আমি 0 থেকে 1 কনভার্ট করি। আর যাদের মনে করো যে এই 60, 70, তাদের মনে করো যে এটা 0.67 এরকম আসলো। সো আগে আমাদের যে রেঞ্জটা ছিল ওই যে 36, এখন রেঞ্জটা কিন্তু কইমা চলে আসছে পয়েন্টের ঘরে। সো তাতে মেশিনের ক্যালকুলেশন করা, নতুন ধরনের প্যাটার্ন আইডেন্টিফিকেশন করার মাঝখানে একটা সিমিলারিটি থাকবে। সো দিস ইজ হোয়াই আমরা আসলে এই ধরনের নর্মালাইজেশন করি, ঠিক আছে। তারপরে হইলো স্ট্যান্ডার্ডাইজেশন। স্ট্যান্ডার্ডাইজেশনে কি হয়, স্ট্যান্ডার্ডাইজেশন আমরা যদি এটা ম্যাথমেটিক্যালি চিন্তা করি, যে স্ট্যান্ডার্ডাইজেশনে আমরা এমন ভাবে ডাটাগুলাকে ট্রান্সফর্ম করি যাতে এইগুলার একটা মিন দাঁড়ায়, মিন ভ্যালু হয় 0 এবং তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়ে যায় 1।
তাতে যেটা হবে যে আমার ডেটার মধ্যে যদি অনেক স্পার্স ডেটা থাকে, একটা ডাটা থেকে আরেকটা ডেটার ডিস্টেন্স, ঠিক আছে, ধরো যে যে এইজের কথা বললাম 24 থেকে 60, এই ডিস্টেন্স যদি অনেক বেশি থাকে, সে তখন কি করবে, এই ডিস্টেন্সটাকে ছোট করে নিয়ে আসবে। তাতে আমাদের যেটা হবে যে মেশিন আমাদের এটা শিখতে পারবে, বড় ডিস্টেন্স নিলে ওই যে মেশিনের মাথা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে অ্যালগোরিদমে। সে যাই এক জায়গায় খুঁজে পাবে না যে হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, আমি যেটা দেখা দেখা আসলাম এখানে আইসা তো আবার মিলতেছে না, হ্যাঁ। সো এইসব ক্ষেত্রে আমরা হচ্ছে ডাটার স্ট্যান্ডার্ডাইজেশন করি। সো এই হইলো মোটামুটি তোমার ডাটা ট্রান্সফরমেশনের দুইটা টেকনিক, একটা হইলো তোমার নর্মালাইজেশন, আর একটা হইলো স্ট্যান্ডার্ডাইজেশন। তারপরে আসতেছে আরেকটা টেকনিক, সেটার নাম হইলো তোমার এনকোডিং। হ্যাঁ, সো এনকোডিং মানে হইলো আমার যে ডেটা আছে, ধরো যে আমরা যদি ধরো উম একটা ডাটা সেটের কথা চিন্তা করি, যে এখানে ধরো তোমাদের নাম আছে, তারপরে তোমাদের কিছু ইনফরমেশন আছে, তারপরে হচ্ছে ধরো এরিয়া আছে, লেটস সে তোমাদের এইজ আছে, তারপরে হচ্ছে যে তোমাদের সিজিপিএ আছে, তোমরা হচ্ছে দিনে 3 বার খাও অথবা 1 বার খাও 2 বার খাও সেই ভ্যালু গুলো আছে, প্লাস হচ্ছে যে তুমি কোন এরিয়াতে বিলং করো, let's say ঢাকা, রাজশাহী, বরিশাল, চিটাগং, সিলেট এরকম করে দেওয়া আছে। এবং আরেকটা ডেটা আছে, আমরা যদি একটু এক্সেলে আসি, আমি যদি এক্সেলে একটু দেখাই, তোমাদের লেটস সে এজ আছে, তারপরে সিজিপিএ আছে, তোমাদের এরিয়া আছে, আর এটা হচ্ছে যে আমরা মনে করো যে বেসড অন সিজিপিএ আমরা ধরো যে তোমার পটেনশিয়ালটা বলতে পারি, যে ঠিক আছে পটেনশিয়ালটা কি আছে। সো এখানে মনে করো একজনের এজ আছে 12, একজনের হচ্ছে আরেকজনের 12, আরেকজনের 13 এরকম। তো একজনের সিজিপিএ লেটস 2.9, আরেকজনের হচ্ছে 3.9, আরেকজনের লেটস 3.0। সো এরিয়া মনে করো হচ্ছে একজন রাজশাহী থেকে, একজন সিলেট থেকে, একজন মনে করো ঢাকা থেকে। আর পটেনশিয়ালটা মনে করো যে যার সিজিপিএ 2.9, তার পটেনশিয়ালটা মনে করো একটু লো, তারপরে যার 3.9 তারটা মনে করো একটু হাই পটেনশিয়াল, আর যে ঢাকা তারটা হচ্ছে মিডিয়াম পটেনশিয়াল। সো এই জিনিসটাকে আমরা মনে করো যে যখন মেশিনকে দিব, মেশিন আসলে এই ধরনের এই যে এরিয়া রাজশাহী, সিলেট, ঢাকা, মেশিনকে আমরা এইভাবে করে সরাসরি টেক্সট দিতে পারবো না, হ্যাঁ। তো তখন আমাকে এইগুলাকে এনকোড করতে হবে থ্রু নাম্বার। সো এখানে দেখো যে আমরা কিভাবে কিভাবে এনকোড করতে পারি। সো এনকোডিং এর দুইটা মেথড আছে, একটা হইলো তোমার লেবেল এনকোডিং, আর একটা হইলো ওয়ান হট এনকোডিং। এগুলো আমি দেখাবো একটু পরে আমরা কোডের থ্রুতে। সো লেবেল এনকোডিং এ যেটা হয় যে একই ধরনের জিনিস যেগুলা, সেগুলাকে সে একটা ফিক্স নাম্বার দেয়। লেটস সে রাজশাহীটাকে আমরা মনে করো যে 0 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, তারপরে হচ্ছে সিলেটকে 1 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, তারপর হচ্ছে মনে করো ঢাকাকে 2 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এরপরে এই ডাটা সেটে যেখানেই ধরো যে রাজশাহী, সিলেট, ঢাকা এই তিনটার মধ্যে যাই আসুক না কেন, যখন এসে রাজশাহী পাবে সেটাকে 0 দিয়ে রিপ্লেস করবে, যখনই মনে করো এটা সিলেট পাবে সে 1 দিয়ে রিপ্লেস করবে, ঠিক আছে। সো এখন আমরা ধরো যে এটাকে আর এরকম রিপ্লেস কইরা দিতে পারি। তাইলে এখন আমি বুঝতে পারতেছি যে এখন সরাসরি টেক্সট নাই, একটা নাম্বার দিয়ে আমি এখন বুঝতে পারতেছি ওকে 0 মানে হয়েছে রাজশাহী, সিলেট মানে হয়েছে, 1 মানে হয়েছে সিলেট, 2 মানে হয়েছে ঢাকা, এখান থেকে সেটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। সো এটাকে আমরা বলতেছিলাম ধরো যে লেভেল এনকোডিং। হ্যাঁ, তারপরে এইখানে দেখো আরেকটা জিনিস আছে, পটেনশিয়াল, লো, হাই, মিডিয়াম, রাইট। সো এইটারও কি করতে পারি আমরা, এইটারও লেভেল এনকোড করতে পারি। লেটস সে আমরা যদি লো হাই, সো লোটাকে মনে করো 0 বললাম, হাইটাকে 1 বললাম, সরি হাইটাকে মনে করো হচ্ছে যে মিডিয়ামটাকে ধরো যে 1 বললাম, হাইটাকে মনে করো 2 বললাম। সো এখন এইখান থেকে দুইটা জিনিস কি তোমরা খেয়াল করতে পারছো? দুইটা জিনিস খেয়াল করার কথা, কেউ একটু রেসপন্স করো দেখি এখান থেকে আসলে কি বোঝা যাচ্ছে।
মানে প্রথম ক্ষেত্রে তো আমরা আই গেস পটেনশিয়ালটা আছে যার সিজিপিএ হাই ওইটাকে ধরছি। হুম, প্রথম ক্ষেত্রে ধরো যে এরিয়ার ক্ষেত্রে 0 1 2, রাইট? এটা রাজশাহী, সিলেট, ঢাকা, এটা আমরা র্যান্ডমলি দিয়ে দিছি না? রাজশাহীকে আমি 1 বলতে পারতাম, রাইট? তারপরে যেখানে যেখানে ধরো যে রাজশাহী আসছে সেখানে আমি 1 দিয়ে রিপ্লেস করতে পারতাম। বাট আমরা যখন লো, মিডিয়াম, হাইতে দিলাম, তখন আসলে কি দেখতেছো? যে লো এর জন্য 0 সেট করছি, মিডিয়ামের জন্য 1 সেট করছি, হাই এর জন্য 2 সেট করছি। এটার মানে কি হচ্ছে? যে নাম্বার গুলা যত উপরের দিকে যাচ্ছে, তার মানে কি জিনিসটার ক্লাসিফিকেশন অথবা র্যাঙ্কও ওই রকম বাড়তেছে, তাই না? এরকম বোঝা যাচ্ছে না? জি স্যার। হ্যাঁ। সো এই যে জিনিস, এটাকে আমরা কি বলি? এগুলাকে আমরা বলি হচ্ছে অর্ডিনাল সিরিজ, না? অর্ডিনাল, রাইট? এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে অর্ডিনাল, অর্ডার। ঠিক আছে? জি। যে অর্ডার 1 মানে ভালো, অর্ডার 2 মানে আরেকটু কম ভালো, অর্ডার 3 মানে ভালো। মানে এটা যদি ধরো অর্ডার হয়, তাহলে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, অথবা র্যাঙ্কও যদি বলি, র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3, রাইট? কি এরকম জিনিসটা, এটাকে আমরা বলতেছিলাম অর্ডিনাল ভ্যালু, রাইট? সো এখন এরকম অর্ডিনাল ভ্যালুকে আমরা যদি লেবেল এনকোড করি, হ্যাঁ, তাইলে কি হইতে পারে? স্যার ইনকনসিস্টেন্ট হইতে পারে এটার একটা। ধরো যে এইখানে যেটা হইতে পারে যে মেশিন সবসময় ধরে নিতে পারে যে আমরা ধরো যে যে এরকম 0 1 2, যদি এইখানে ধরো যে এই যে রাজশাহী, সিলেট, ঢাকা, এটাকে ধরো যে 0 1 2 বলছি না, তো মেশিন এটাকে ধরো অর্ডিনাল ভ্যালু হিসাবে নিয়ে নিতে পারে, হ্যাঁ, যে ঠিক আছে 0 মানে ভালো, 1 মানে হচ্ছে যে আর একটু খারাপ, 2 মানে হচ্ছে আর একটু খারাপ, এরকম। ঘটনাকে আমি বুঝাইতে পারছি? জি স্যার। সো এইটাকে বুঝি নাই স্যার জিনিসটা, একবার যদি একটু ধরো বলেন। যে এইখানে এই যে লো, হাই, মিডিয়াম, রাইট? এইটা লো, 0, তুমি দেখা বুঝতে পারতেছো জিনিসটা লো, রাইট? যে 0 ভ্যালু মানে খারাপ, রাইট? যদি 1 হয় একটু বেটার, 2 মানে আরেকটু ভালো, এরকম কিছু যদি অর্ডিনাল হিসেবে আমরা চিন্তা করি, রাইট? নাকি যে রোল জি স্যার। নাম্বার 1 একটু বেটার, রোল নাম্বার 2 একটু কম বেটার, রোল নাম্বার 3 আর একটু কম বেটার। কিন্তু তুমি যদি রাজশাহী, সিলেট, ঢাকার দিকে তাকাও, তাকেও কিন্তু আমি 0 1 2 দিয়ে নাম্বারিং করছি। এখন কি, এখন এইখানে 0 মানে কি রাজশাহী খারাপ জিনিস কি তাই বোঝা যাচ্ছে? অথবা জি 0 না মানে স্যার। রাজশাহী ভালো জিনিসটা কি তাই না বোঝা স্যার। যাচ্ছে? না। এক্স্যাক্টলি, আমি তোমাকে এখন বলছি দেখো তুমি বুঝতেছো যে হ্যাঁ, রাজশাহী তো কখনো আসলে 0 দিয়া খারাপ বোঝানো যাইতে পারে না, রাইট? কিন্তু আমি যদি র্যাঙ্ক বলতাম, তাহলে র্যাঙ্ক 0 মানে একটু বেটার হইতেই পারতো, অথবা র্যাঙ্ক 1 মানে ভালো। এখন আমরা যখন মেশিন রে এইগুলা দিব, সে কেমনে বুঝবে যে এটা আসলে অর্ডিনাল ভ্যালুর জন্য আসছে, নাকি আমি লেভেল এনকোড করার জন্য, মানে একটা আরবিটারি নাম্বার দেওয়ার জন্য দিছি? এটা কিভাবে বুঝবে? এটা কি বোঝার কোনো ওয়ে আছে? স্যার আমরা এনকোডিং করে দিই এই জন্য। এই জন্য যখন, এই জন্য হচ্ছে আমরা আরেকটা আছে, আরেকটা মেথড আছে, সেটাকে আমরা বলতেছিলাম হচ্ছে 1 হট। ঠিক আছে, 1 হট এনকোডিং। আমাদের কিন্তু দুইটা এনকোডিংই দরকার আছে। একটা হচ্ছে লেভেল এনকোডিং, হ্যাঁ, এটাও দরকার আছে, আবার 1 হটও দরকার আছে। কিন্তু লেভেল এনকোড আমরা কোথায় করব? মোস্ট অফ দ্য টাইম যদি ধরো যে অর্ডিনাল ভ্যালু ট্যালু থাকে, সেখানে আমরা হচ্ছে লেভেল এনকোডিং করব। আর যদি 1 হট করি, 1 হটে যেটা হয় যে সবগুলা ভ্যালুকে সে বাইনারিতে কনভার্ট করে। ঠিক আছে, লেটস সে সে হচ্ছে যে এইখানে আমাদের 3টা ভ্যালু আছে, হ্যাঁ, রাজশাহী, তারপর হচ্ছে সিলেট, তারপর হচ্ছে ঢাকা। আমরা যখন এটাকে মেশিন লার্নিং মডেলে দিব, সে তখন যেটা করবে, এটাকে যদি আমরা 1 হট করি, সে এরকম আরো 3টা নতুন কলাম ক্রিয়েট করবে। করে লেটস সে এখানে আমার সিজিপিএ, পটেনশিয়াল, এবার আমি একটু কপি করে নিয়ে আসি এইখানে। সো এইটুক ঠিক ছিল। তাইলে প্রথম লোকটা কোথায় ছিল? তার এরিয়া ছিল কি রাজশাহীতে, রাইট? তার জন্য 1 হবে, বাকি দুইটা 0 হবে। তার পরের লোকটা কোন জায়গার ছিল? সিলেটের, তার জন্য রাজশাহী 0 হবে, সিলেট 1 হবে, আর ঢাকার ভ্যালু 0 হবে। এবং তাহলে তারপরেরটা কি হবে? মানে যে যেই জায়গার, সে সেই জায়গায় শুধু 1 পাবে, বাকি সবগুলো 0 হবে। সো এই যে মেথড, এটাকে আমরা বলতেছিলাম কি?
ওয়ান হট এনকোডিং, রাইট? সো এখন আমি এখানে বুঝতে পারতেছি যে রাজশাহী, সিলেট, ঢাকা এগুলা কোনোভাবে আসলে অর্ডিনাল ডেটা না, এগুলো একদম কি জেনেরিক ডাটা, এগুলাকে আমি লেভেল হিসাবে আহ, মানে এগুলো জাস্ট নর্মাল লেভেল, যে রাজশাহী ট্রু, ওকে ফাইন, সে রাজশাহীর লোক, আর বাকি দুইটা তার জন্য ফলস। বুঝতে পারছি ওয়ান হট এনকোডিংটা? জি স্যার। জি স্যার। সো ওয়ান হট এনকোডিং এর একটা বড় সমস্যা হইছে, তোমার দেখো নাম্বার অফ কলাম বাইরে যাবে। আগে আমার কলাম ছিল কয়টা? 4টা, রাইট? 4টা না 3টা। সো যখনই ওয়ান হট করছি শুধু একটা কলামের জন্য, সো তখন আরো হয়ে গেছে 3টা। 3টা কেন আসছে? কারণ 3টা ডিফারেন্ট ভ্যালু ছিল। এইখানে মনে করো আমাদের হচ্ছে বিভাগ যদি 8টা হয়, তাহলে এরকম আরো কি 5টা ভ্যালু অ্যাড হয়ে যাবে। সো আমার ডেটার কি বাইরে যাচ্ছে? ডেটার নাম্বার অফ কলাম বাইরে যাচ্ছে, আর ডাটার কি, ডাটার সাইজ ও বাইরে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার কম্পিটিশনে একটু সমস্যা হবে, আমার কম্পিটিশন পাওয়ার একটু বেশি লাগবে, একটু সময় বেশি লাগবে, এই আর কি। বুঝাইতে পারছি? জি। সো এইটুক তো এখন ক্লিয়ার, রাইট? যে আমাদের এই এনকোডিং কিভাবে কাজ করে, ঠিক আছে? জি স্যার। তারপরে আসো ফিচার ইঞ্জিনিয়ারিং। সো ফিচার ইঞ্জিনিয়ারিং একটা আছে, আর হচ্ছে ফিচার রিডাকশন আর একটা জিনিস আছে। আমরা ফিচার রিডাকশন নেক্সট ক্লাসে দেখবো, আজকে আমরা ইঞ্জিনিয়ারিংটা করি। ফিচার ইঞ্জিনিয়ারিং মানে হইলো তোমার এক্সিস্টিং কোনো ফিচার থেকে নতুন ফিচার ডিরাইভ করা। হ্যাঁ, ধরো যে আমার এক্সিস্টিং একটা ফিচার আছে, লেটস সে এইখানে যখন আমরা দেখতেছিলাম, এই যে দেখো একটা ডেট আছে, রাইট? এরকম কিছু একটা ডেট আছে। তো তুমি কিন্তু এখন এই ডেটটাকে 3টা ভাগে আরাম করে ভাঙতে পারো। একটা হইতে পারে ইয়ার, একটা হইতে পারে মান্থ, আরটা হইতে পারে ডেট। সো এই যে ডেট নামের যেই কলামটা আছে, এটাকে তুমি জাস্ট ডিকম্পোজ করলা, কইরা নতুন আরো 3টা ভ্যারিয়েবল নিয়ে আসলা, একটা ইয়ার, একটা মান্থ, আর একটা হইলো ডেট। সো এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? অথবা আমি আরো 2টা কলামকে একসাথে করে নতুন আরেকটা কলাম বানাইতে পারি। সো এই ধরনের যে অপারেশন গুলো আছে, এগুলাকে আমরা বলি হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং। ক্লিয়ার? সো আসো এবার আমরা একটু দেখি যে আমরা আসলে কি করব। আমরা ডাটা প্রিপ্রসেসিং করব। সো ডাটা প্রিপ্রসেসিং করার জন্য আমাদের কোন টুলটা লাগবে? আমাদের লাগবে হচ্ছে পান্ডাস। সো এই পান্ডাস লাইব্রেরিটা আমি হচ্ছে ইনক্লুড করে নিলাম। তারপরে হচ্ছে আমি তো শুধুমাত্র ধরো যে প্রিপ্রসেসিং করব না, আর একটু ভিজুয়ালাইজেশনও করব, একটু দেখবো যে আগে কেমন ছিল, পরে কেমন হয়েছে, এই ধরনের জিনিসগুলো একটু দেখতে চাই। তো এইগুলা দেখার জন্য আমাকে কিছু ফিগার অথবা কিছু গ্রাফ ড্র করতে হবে। সো পাইথনে একটা পপুলার গ্রাফ ড্র করার লাইব্রেরির নাম হচ্ছে ম্যাটপ্লটলিব, ঠিক আছে? সো আমাদের যেটা সফটওয়্যার আছে ম্যাটল্যাব, নাম শুনছো না? ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার, জি ম্যাটল্যাব দিয়ে সিমুলেশন টিমুলেশন করি। সো জি স্যার। ম্যাটল্যাবে যেই লাইব্রেরিটা আছে যেটা দিয়ে ড্র করে, তো সেইটার একটা পাইথন ফর্ক হইলো এই ম্যাটপ্লটলিব। হ্যাঁ, সো ওইখানে যেরকম সুন্দর সুন্দর তুমি গ্রাফ পাবা, পাইথনে তুমি যদি ম্যাটপ্লটলিবটা ইউজ করো তাহলে তুমি এরকম সুন্দর সুন্দর ড্র করতে পারবা। এবং এরপরে আরেকটা জিনিস আমরা ইউজ করছি, সেটা হচ্ছে সিবর্ন। সিবর্ন নামে একটা লাইব্রেরি আছে, যেটা মনে করো যে ডেটা গুলো আমরা যখন প্লট করব এর মধ্যে একটু কালার টালার দেয়, কিছু ইন্টারঅ্যাক্টিভিটি অ্যাড করে, সো এই ধরনের কিছু ফিচার, এক্সট্রা ফিচার অ্যাড করে। সো এই জন্য আমরা ওইটাও একটু নিলাম, আমরা যখন ড্র করব তো সিবর্ন দিয়ে ড্র করব। আর নামপাই লাগবে কেন? নামপাই হচ্ছে ক্যালকুলেশনের জন্য লাগবে। আমরা নামপাইয়ের গভীরে মানে বিল্ট ইন কোনো ফাংশন ইউজ করব না, বাট নিয়ে রাখছি যে আমাদের যদি কখনো লাগে, আমি দেখাচ্ছি যদি লাগে কিনা, সেটা আমরা আস্তে আস্তে দেখবো। হ্যাঁ, সো এইভাবে করে আমরা আসলে কি ইম্পোর্ট করে নিয়ে আসলাম। সো নিয়ে আসার পরে আমাদের একটা স্যাম্পল ডাটা সেট লোড করতে হবে। তো স্যাম্পল ডাটা সেট লোড করার জন্য আমরা যেই ডাটা সেটটা নিছি সেই ডাটা সেটটার নাম হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। হ্যাঁ, উইসকনসিন ব্রেস্ট ক্যান্সার ডেটা। এবং এই ডাটা সেটটা আমরা কই থেকে নিছি, যেহেতু এটা স্যাম্পল ডাটা সেট, সো আমরা এই যে সাইকিট লার্ন, এসকে লার্ন,
এর কিছু বিল্ট ইন ডাটা সেট আছে, সেইখান থেকে নিছি। সো সাইকিট লার্নটা কি একটু আমরা একটু দেখি। সো দেখো, সাইকিট লার্ন হইলো আমাদের ক্লাসিক মেশিন লার্নিং এর একটা, মানে ক্লাসিক মেশিন লার্নিং যত অ্যালগোরিদম আছে সবগুলো একটা ইমপ্লিমেন্টেশন কইরা এক জায়গায় একটা লাইব্রেরিতে রাখছে। সেই লাইব্রেরিটার নাম হচ্ছে সাইকিট লার্নিং, সাইন্টিফিক কিট লার্ন। হ্যাঁ, সো এইটার মধ্যে মোটামুটি সব ধরনের অ্যালগোরিদম বাই ডিফল্ট ইমপ্লিমেন্ট করা আছে। আমরা শুধুমাত্র ফাংশনটাকে কল করব এবং সেই ফাংশনটা ভিতরে মানে জাস্ট যা যা ডাটা, আমার ডাটা আমি ফাংশনে লোড করাবো, সে ট্রেন টেস্ট করাবো, এই টোটাল একটা মেশিন লার্নিং এর একটা পাইপলাইন থাকে। সো সেই পুরা পাইপলাইনটা হচ্ছে তোমার এই সাইকিট লার্ন দিয়ে করা যায়। ঠিক আছে, সো এইটা একটা লাইব্রেরি, এটা তোমাদের শিখতে হবে। আমরা যে মেশিন লার্নিং যেগুলা করব মোস্ট অফ দ্য থিং এইটা হচ্ছে এইটার উপর বেস করে করব আর কি। সো যারা হচ্ছে একটু গভীরে, মানে আমাদের এই বুট ক্যাম্পের বাইরেও আরো গভীরে কিছু শিখতে চাও, বুট ক্যাম্পে আমাদের হাতে যে টাইম আছে আমরা হয়তো যে বেসিক ইমপ্লিমেন্টেশন গুলা অথবা কোনো কোনো জায়গায় অ্যাডভান্স কিছু ইমপ্লিমেন্টেশন দেখবো, বাট এর বাইরেও কিন্তু এখানে শিখার অনেক কিছু আছে। সো তোমরা যেটা করতে পারো, এটাকে প্লেজার রিডিং হিসাবে পড়তে পারো অবসর সময়ে দেখা দেখা। যেমন ধরো যে আমরা গত ক্লাসে দেখছিলাম ক্লাসিফিকেশন, রিগ্রেশন, ক্লাস্টারিং, রাইট, এগুলো আমরা দেখছিলাম। তারপর হচ্ছে আজকে প্রি প্রসেসিং দেখলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে যে প্রি প্রসেসিং এ দেখো ফিচার এক্সট্রাকশন দেখলাম, এই ধরনের কিছু জিনিসপত্র দেখলাম। সো এই জিনিসগুলা সবই আছে। দেখো ক্লাসিফিকেশনের জন্য কি কি অ্যালগোরিদম এখানে আছে, গ্রেডিয়েন্ট বুস্টিং, কে নিয়ারেস্ট নেইবর, র্যান্ডম ফরেস্ট, লজিস্টিক রিগ্রেশন এবং আরো প্রচুর। আমরা যদি মরে যাই তুমি দেখবা এখানে কতগুলা মডেল আছে। দেখো লিনিয়ার মডেল আছে 18টা। তারপর হচ্ছে লিনিয়ার এবং সাথে কোয়াড্রেটিক ডিসক্রিমিনেন্ট অ্যানালাইসিস, ঠিক আছে, এলকিউডিএ, এখানে আছে আরো 5টা মডেল। তারপর হচ্ছে আরেকটা কার্নেল রিজ রিগ্রেশন, এইখানে একটা মডেল আছে। তারপর দেখো সাপোর্ট ভেক্টর মেশিনের কতগুলো ইমপ্লিমেন্টেশন আছে, ক্লাসিফিকেশন আছে, রিগ্রেশন আছে, তারপর হচ্ছে ডেনসিটি এস্টিমেশন, নভেলটি ডিটেকশন, এইগুলো আছে। তারপর স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট, এসজিডি এই ফাংশন, তারপর নিয়ারেস্ট নেইবর, তারপর হচ্ছে গসিয়ান প্রসেস। সো গসিয়ানে আমরা ধরো যে দুই ধরনের রিগ্রেশন পাই, ক্লাসিফিকেশন পাই। সো এখানে দেখো কত হাজার হাজার, মানে মোটামুটি প্রচুর পরিমাণ অ্যালগোরিদম আছে। সো এখান থেকে আমরা দুই একটা দেখি, তোমরা হচ্ছে এগুলা সব পড়বা, পড়লে আসলে বুঝতে পারবা যে কোথায় আরো কি করা যায় আর কি। ঠিক আছে, সো এই জিনিসটা আমি একটু লিঙ্কটা দিয়ে দেই। সো তোমরা এগুলো একটু দেখবা, আমরাও আসলে এইটাকেই ফলো করব, মানে এই লাইব্রেরিটা ইউজ করব। তো সাইকিট লার্নের যে এই যে বলতেছিলাম যে মেশিন লার্নিং এর যে পাইপলাইন, সো সাইকিট লার্নের ভিতরে সব আছে। সো এখানে কিছু স্যাম্পল ডাটা সেটও দেওয়া আছে। সো আমরা যদি এখানে একটা ডাটা সেট খুঁজি, সো দেখো স্কেলার ডাটা সেট নামের একটা ফাংশন আছে এবং এইখানে কি কি ডাটা আছে দেখো, যে আমাদের এই যে এসভিএম লাইটের একটা ফাইল আছে। ঠিক আছে, মানে অনেকগুলো ফাংশন আছে। এই ফাংশনে যে লোডার ফাংশন, এই লোডার ফাংশনের কাজ হচ্ছে আইদার ডাটা লোড করা অথবা ডাটাকে কোনো না কোনো ভাবে মনে করো যে ফরম্যাট থেকে চেঞ্জ করা। ঠিক আছে, এবং এইখানে দেখো আমাদের এই যে লোড ডায়াবেটিস, এটা দিলে সেটা ডায়াবেটিস ডাটা সেট সে লোড করবে। লোড আইরিস দিলে সে একটা আইরিস ডাটা সেট। তারপর হচ্ছে ধরো যে লোড ক্যান্সার, ক্যান্সার নামে একটা ডেটা সেট আছে, আমি একটু খুঁজে বের করি। এই যে দেখো যে লোড ব্রেস্ট ক্যান্সার, এটা হচ্ছে আমার একটা ব্রেস্ট ক্যান্সার ডাটা সেট। সো এই জিনিসগুলো আমরা যখন জাস্ট খালি একটা ফাংশন কল করলেই এই ডাটা সেট গুলো চলে আসবে। সো আমরা যদি এখানে একটু ক্লিন করি, সো এখানে হচ্ছে যে আমাদের ডাটা সেটের জিনিসগুলা দেখাবে যে আমার কয়টা ক্লাস আছে। ঠিক আছে, আমার প্রতি ক্লাসে যে দুইটা ক্লাস, এর মধ্যে মেল ক্লাসে আছে হচ্ছে, সরি ম্যালিগন্যান্ট ক্লাসে আছে হচ্ছে 212টা ডাটা পয়েন্ট, আর বিনাইন ক্লাস আছে 357টা ডাটা পয়েন্ট। টোটাল ডাটা আছে 569টা। ঠিক আছে, এখানে 30টা হচ্ছে তোমার ইয়ে আছে, কি যেন বলে, কলাম আছে, 30টা ডাইমেনশন। সো এখানে এই ডিটেল গুলা বলা আছে। ঠিক আছে, সো এবং এটা তুমি কিভাবে ইউজ করবে সেটা বলা আছে। দেখো ফ্রম স্কেলান ডাটা সেট ইম্পোর্ট লোড ব্রেস্ট ক্যান্সার, এটুকু বললেই তুমি আসলে ব্রেস্ট ক্যান্সারটাকে এই যে এখানে লোড করায় নিতে পারবো। এগুলো আমরা দেখবো এখন। ঠিক আছে, সো এই সাইকিট লার্নটা হচ্ছে ক্লাসিক মেশিন লার্নিং ইমপ্লিমেন্ট করার জন্য তোমার নাম্বার 1 হেল্পার। সো আমরা ঘুরা ফিরা এটাই ইউজ করব। আরো অনেকগুলা লাইব্রেরি আছে,
এমএল জার, তারপরে মনে করো যে অটো এমএল, এরকম অনেকগুলো আছে। সো ওইগুলাতে যাওয়ার আগে এই এসকেলানটা তোমাদের শিখতে হবে, বিকজ এটা এমন একটা লাইব্রেরি, এটা দিয়ে তুমি ইন্ডাস্ট্রি লেভেল অ্যাপ্লিকেশন তুমি রেডি করতে পারবা। এবং এই লাইব্রেরিটা খুবই মনে করো যে খুবই টেস্টেড একটা লাইব্রেরি, সবাই মোটামুটি সব ধরনের ডাটা সেট মাটাসেট দিয়ে টেস্ট করছে। সো এই লাইব্রেরিটাতে এরর রেশিও কম। সো তুমি যদি প্রফেশনাল অ্যাপ্লিকেশনও বানাইতে চাও এটা ইউজ করতে পারবা। এবং রিসার্চের জন্য আমাদের অ্যাকুরেসি দরকার, এই জন্য হচ্ছে যে রিসার্চও আমরা এই ক্লাসিক মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলো যদি ইমপ্লিমেন্ট করতে চাই আমরা হচ্ছে এই লাইব্রেরিটা ইউজ করব, ঠিক আছে? সো আসো তাইলে আমরা এখানে আহ, দেখো। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। তাহলে এই লাইব্রেরিটা কি আমাদের অন্যান্য লাইব্রেরির মতো ইম্পোর্ট করতে হবে না? এক্স্যাক্টলি ইম্পোর্ট করতে হবে, আমরা যেমন করছি। এই যে দেখো, এইখানে দেখো, এই যে দেখো, ফ্রম স্কেলার্ন ডাটা সেটস, ঠিক আছে? এখন যেহেতু আজকে তো আমরা মেশিন লার্নিং করতেছি না, হ্যাঁ, জি। এই জন্য আমি মেশিন লার্নিং কোনো মডেলও দেখাচ্ছি না। সো এই জন্য আজকে হচ্ছে কি, আমার মেশিন লার্নিং কোনো মডেল আমি ইম্পোর্ট করি নাই, কিন্তু আমি আজকে ডাটা সেট ইউজ করতেছি। এই জন্য দেখো আমি কি করছি, ফ্রম স্কেলার্ন ডাটা সেট। আমরা ইম্পোর্টিং তো দুই ভাবে করতে পারি, রাইট? একটা হচ্ছে সরাসরি ফুল লাইব্রেরি ইম্পোর্ট করতে পারি, ইম্পোর্ট স্কেলার্ন, ঠিক আছে? জাস্ট এটা বললাম, সো আমার সাইকিট লাইনের ভিতরে যা আছে সব চলে আসলো। এইটার একটা ঝামেলা আছে। এটার ঝামেলা হলো স্কেলার লাইব্রেরিটা বিশাল বড়। আমি মনে করো ওইটার একটা ফাংশন ইউজ করব। সো এই একটা ফাংশন ইউজ করার জন্য আমার কি এই পুরো লাইব্রেরিটা লোড করার দরকার আছে? না। তাতে আমার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে স্লো, রাইট? তাহলে আমি যেটা করতে পারি যে আমার ঠিক যতটুকু দরকার আমি শুধু সেইটুকু ইম্পোর্ট করতে পারি। তাহলে ইম্পোর্ট আজকে আমার দরকার কি, ইম্পোর্ট আমার ডাটা সেটটা দরকার। তো ডাটা সেটটা আছে কোথায়? স্কেলার্নের ভিতরে, স্কেলার্ন ডট ডাটা সেটস, এটার ভিতরে আছে, ঠিক আছে? এবং এই স্কেলার্ন ডাটা সেটটা আছে কোথায়? ফ্রম, সরি, আজকে আমার দরকার শুধুমাত্র মনে করো যে এই স্কেলার্ন ডাটা সেটটা দরকার। তাহলে আমরা যেটা করতে পারি যে ধরো যে ইম্পোর্ট ডাটা সেটস ফ্রম স্কেলার্ন, এরকম করে দিলে যেটা করতে পারে যে ধরো যে জাস্ট বুঝাইতে, মানে এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য, এইভাবে এটা কাজ করবে না মানে। বাট জিনিসটা হলো এরকম যে আমার স্কেলানের ভিতরে একটা ডাটা সেট নামের ফাংশন আছে। তাহলে আমার পুরা স্কেলানটা ইম্পোর্ট না কইরা আমি জাস্ট ডাটা সেটটাও ইম্পোর্ট করতে পারি। সো এই জিনিসটাই আমরা এইখানে করছি। দেখো যে আমার এই স্কেলান ডাটা সেটের ভিতরে আছে কি, ব্রেস্ট ক্যান্সার ডাটা সেটটা আছে। সো আমি কি করছি, ফ্রম স্কেলান ডাটা সেট ওইখান থেকে শুধুমাত্র এইটা ইউজ করছি। আমি কিন্তু চাইলে টোটাল ইম্পোর্ট স্কেলার্ন ডট ডাটা সেটস এই পুরাটা আমি ইম্পোর্ট করে নিতে পারতাম। সো ইম্পোর্ট করলে কি হইতো যে এইখানে দেখো যে এইখানে এই যে যা আছে মোটামুটি এই সবগুলা চলে আসতো। আমার তো সবগুলোর দরকার নাই, আমার দরকার কি শুধুমাত্র যে লোড ব্রেস্ট ক্যান্সার। সো এই জন্য আমি যেটা করছি, পুরো ডাটা সেট আমার দরকার নাই, আমার দরকার শুধুমাত্র এই ব্রেস্ট ক্যান্সার। সো এই জন্য আমি যেটা করছি, ফ্রম এইটা থেকে জাস্ট ইম্পোর্ট লোড ব্রেস্ট ক্যান্সার। বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, আমরা 1 মিনিট একটু ব্রেক নেই, আজানটা শেষ হোক। সো আমরা ডাটা সেটটা ইম্পোর্ট করে নিলাম। তারপর হচ্ছে এখন এই ডাটা সেটটাকে একটা নাম দিলাম মনে করো ক্যান্সার। সো ক্যান্সার ইকুয়ালস টু লোড ব্রেস্ট ক্যান্সার। সো এই যে ডাটার ভিতরে যা যা ছিল
আমার যতগুলা কলাম ছিল, রো ছিল, সবগুলো এখন এইখানে চলে আসছে। ধরো যে কি ফরম্যাটে, এটা জেসন অথবা মনে করো যে আমার স্কেলার্নের ভিতরে যেই ফরম্যাট ডিফাইন করা আছে সেই ফরম্যাটে আছে। সো সেটাকে এখন আমার কি করতে হবে, সেটাকে এখন আমার ডাটা ফ্রেমে কনভার্ট করে নিতে হবে। সো আমি সেই ডাটা ফ্রেমটার কনভার্টেড ডাটা ফ্রেমটার নাম দিলাম ডিএফ। ডাটা ফ্রেম ইকুয়ালস টু, এই যে দেখো, পিডি ডট ডাটা ফ্রেম ক্যান্সার ডট ডেটা। ঠিক আছে, ক্যান্সারের যেই পোর্শন আছে এটার ভিতরে যে ডেটা নামের একটা অবজেক্ট আছে। তো এখন আমাকে এই ডেটা অবজেক্টটাকে সে আসলে কনভার্ট করে ডাটা ফ্রেমে নিয়ে আসবে। তাহলে ক্যান্সার ডট ডেটা এবং কলামগুলো কি হবে, ক্যান্সার ডট ফিচার নেম। দেন হচ্ছে টার্গেট ভ্যালু। সো আমরা যদি ওইটাকে একটু পরে করি, তো আমরা যদি ডিএফ এ, ধরো যে ডিএফ এ কনভার্টটা একটু পরে করি, আমরা যদি আগে এইখানে একটু ক্যান্সারটাকে প্রিন্ট করে দেই, তাহলে আমরা একটু কি দেখতে পারি একটু দেখি। So দেখো এইখানে ডেটাগুলা কি ফরম্যাটে আছে। এইটা একটা ডেটা ফরম্যাটে আছে, এই যে ডেটা, হ্যাঁ, সেই ক্যান্সার ডট ডেটা, তার ভিতরে একটা অ্যারে আছে, অ্যারের ভিতরে এই ভ্যালুগুলো এইভাবে করে আছে, হ্যাঁ। সো এরকম অনেকগুলা আছে। সো অনেক ধরনের ইনফরমেশন আছে যেইগুলা হচ্ছে যে আমরা হিউম্যানরাও বুঝতে পারতেছি না, মেশিনও আসলে বুঝতে পারবে না যতক্ষণ পর্যন্ত এটাকে হচ্ছে আমরা রো কলামে কনভার্ট না করি। আর ধরো যে ক্যান্সারের ভিতরে দুইটা পোর্শন আছে, একটা হলো ডেটা, না। সো আমরা যদি এইটাকে এই যে এরকম করি, দেখো যে কিছু ডেটা সে আমাদেরকে দেখাইছে। সো এই ডেটাগুলো দেখে আসলে কিছু বোঝা যাচ্ছে না। আবার এর ভিতরে যে ফিচার নেমস যেগুলো ছিল, আমরা যদি ফিচার নেমসটা দেখো, যদি প্রিন্ট দেই, তাহলে এইখানে ফিচারের নেম এগুলা কি ছিল, এগুলো হইলো সব কলামের নেম। হ্যাঁ, দেখছো, এক একটা কলামের নেম। সো এখন আমাদের যেটা করতে হবে, ওই ডাটা এবং কলাম নেম মিলায়ে এটাকে আমাদের ডাটা ফ্রেমে কনভার্ট করতে হবে। সো এইখানে আমরা সেই কাজটা করছি, যে ডাটা ফ্রেমের ভিতর রাখবো কি ক্যান্সার ডট ডেটা, এবং সেই কলামের নামগুলা কি হবে, যে ফিচারের নেমগুলা আছে। তারপর হচ্ছে টার্গেট ভ্যারিয়েবল, এই যে সকাল একটু আগে দেখাইছিলাম না, যে আমাদের কলাম থাকে, তারপরে কলামের সাথে রিলেভেন্ট যে লেভেল যে আউটপুটটা থাকে সেটা হচ্ছে আমাদের টার্গেট। সো এই ডিএফ ডট টার্গেট মানে হচ্ছে যে আমরা যে নতুন ডাটা ফ্রেমটা নিব তার ভিতর টার্গেট নামের যে কলামটা হবে সেইখানে হচ্ছে ক্যান্সারের টার্গেটের ভ্যালুটা আসবে। সো আমরা যদি এটা রান করি, সো কনভার্ট হয়ে গেছে। এখন ধরো যে এইখানে আমরা একটু দেখতে থাকি যে কি কি আমরা ডাটার ওভারভিউটা পাই। তাইলে একটু যদি দেখি, প্রথমে সে আমাদেরকে দেখাইছে ডাটা সেটের শেপ, এই যে ডিএফ ডট শেপ। এইটাকে যদি আমরা হচ্ছে শেপে দেখি, এটার মানে কি আছে, প্রথমটাতে যা থাকবে 569, মানে হইলো 569টা রো আছে। তারপর হচ্ছে 31, মানে হইলো আমার 31টা কলাম আছে। ঠিক আছে, সো শেপ হইছে একটা, মানে একটা পেয়ারে তোমাকে রেজাল্ট দিবে। সেই পেয়ারটার মধ্যে প্রথম যে নাম্বারটা সেটা হচ্ছে আমার নাম্বার অফ রোজ, পরে যেটা আছে সেটা হচ্ছে আমার নাম্বার অফ কলামস। হ্যাঁ, সো এটা দিয়ে আমরা একটা আইডিয়া নিতে পারি যে আমার ডাটা সেটটার অবস্থা কি, আমার ডাটা সেটে কি পরিমাণ ডেটা আছে, কি পরিমাণ রো আছে, কি পরিমাণ কলাম আছে। তারপরে হচ্ছে আমি প্রথম 5টা কলাম প্রিন্ট করতে চাই, সরি 5টা ডেটা আমরা প্রিন্ট করে দেখতে চাই। সো এই জন্য আমাদের যে ফাংশন সেটা হচ্ছে হেড। সো আমার ডাটা ফ্রেম যেটাই তুমি নাম দাও, সেটার সাথে তুমি যখন হেড ফাংশনটা ইউজ করবা, তখন হচ্ছে সে আমাকে প্রথম 5টা ডাটা প্রিন্ট করে দেখাবে। সো এখানে দেখো, এই যে ফার্স্ট 5 রোজ, 0 1 2 3 4, এই 5টা রো আমাকে দেখাচ্ছে। এবং এইটা হচ্ছে যে ধরো যে স্ক্রিনে যাতে একবারে মানে এখানে হচ্ছে 31টা কলাম আছে, তো 31টা কলাম এখানে পাশাপাশি দেখানো পসিবল না। সে হচ্ছে এরকম 5টা 5টা কইরা ভাঙ্গা ভাঙ্গা দেখাইছে। তাহলে আমার কলামগুলা কি ছিল, একটা হচ্ছে মিন রেডিয়াস, মিন টেক্সচার, মিন পেরিমিটার, তারপর হচ্ছে মিন এরিয়া, মিন স্মুথনেস, তারপরে একটা হচ্ছে মিন কম্প্যাক্টনেস। এইভাবে করে এই টোটাল 31টা যে কলাম আছে, সে 31টা কলামের জন্য প্রথম 5টা করে ডেটা দেখাইছে। এবং এখানে 0 মানে হচ্ছে আমার ক্যান্সার নাই, 1 মানে হচ্ছে ক্যান্সার আছে। সো এইরকম যখন 31টা ভ্যালুর যে কম্বিনেশন, এই কম্বিনেশনে বলছে যে ঠিক আছে এই ধরনের যদি হয় তাইলে হচ্ছে এইটা হচ্ছে ক্যান্সার না।
বুঝাইতে পারছি? তারপরে আমরা হচ্ছে যে ইনফরমেশন দেখতে চাই। ডিএফ মানে যে ডাটা ফ্রেম অথবা যে ডাটা সেটটা লোড করছি এটার কিছু ইনফরমেশন আমরা দেখতে চাই। সো কি ইনফরমেশন আছে? ইনফরমেশনটা দেখো যে আমার 569টা এন্ট্রিজ আছে এবং এগুলার রেঞ্জ হচ্ছে 0 to 568, ঠিক আছে? এবং আমার টোটাল 31টা কলাম আছে। তারপর হচ্ছে সে কলামগুলোর নাম বলছে। 0 নাম্বার কলাম হইছে মিন রেডিয়াস, এবং এইখানে নন নাল ভ্যালু আছে কয়টা? 569টা নন নাল আছে। দ্যাট মিনস কোনোটাতেই কোনো নাল ভ্যালু নাই, কোনো মিসিং ভ্যালু নাই। এবং এটার ডাটা টাইপ কি? ফ্লোট 64। হ্যাঁ, সো এইভাবে করে আমাকে সবগুলা দেখাইছে এবং সবার শেষে দেখো টার্গেট নামের যে কলামটা আছে তারও 569টা ডেটা আছে, কোনো ধরনের কোনো মিসিং ভ্যালু নাই, এবং এইটার ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার 64। ক্লিয়ার? এইভাবে করে হচ্ছে যে আমরা ডেটা গুলাকে লোড করাইতে পারি। হ্যাঁ, সো আদিব স্যার, একটা প্রশ্ন ছিল। বলো। স্যার, টার্গেট কলামের যে ভ্যালু গুলা মানে ওইগুলা কিভাবে আনলাম? মানে টার্গেট ওইটার কলামের জন্য ভ্যালু কি গুলা কন্ডিশন দিছিলাম কিছু? না, আমরা কোনো কন্ডিশন দেই নাই। তোমার যদি একটু মনে থাইকা থাকে যে আমাদের ডাটাটা, এই যে ধরো যে আমি আবার এইখানে চাই, এইখানে এটা যদি একটু দেখো, সো এইখানে যেটা হয় যে যখন আমরা ধরো যে আমাদের স্কেলার্নের যে ডাটা সেট গুলা থাকে, হ্যাঁ, স্কেলার্নে যে ডাটা সেট গুলা থাকে, এই যে কলাম এগুলাকে আমরা ফিচার বলতেছিলাম না? সো জি এই স্যার। সবগুলাকে সে মনে করো একসাথে এটাকে ডাটা নামে চিনে, ঠিক আছে? আর এই যে এইটা যেটা হচ্ছে আমার আউটপুট কলাম, এটাকে সে টার্গেট নামে চিনে। সো আমাদের জি ব্রেস্ট স্যার। ক্যান্সারের যে ডাটা সেটটা আছে, সো ওইখানে যে ডাটাগুলা ছিল ওইগুলা সেই যে মনে করো এরকম ডেটা, আর যে টার্গেট ছিল ওইগুলা হচ্ছে প্রতিটার জন্য 0101 করে রাখা ছিল, রাইট? তারপরে এইখানে দেখো যখন আমরা এটাকে কনভার্ট করলাম, এই যে দেখো যে ডাটা ফ্রেমে যখন কনভার্ট করছি তখন কি বলছি দেখো, এই যে ক্যান্সার ডট ডেটা, এগুলো হচ্ছে আমার ডেটা হিসেবে থাকবে, এবং নামগুলা কোথা থেকে আসবে? ওই যে ফিচার নেম। ফিচার নেম, হ্যাঁ স্যার। এবং টার্গেটটা কোথায় থেকে আসবে? যে ডিএফ টার্গেট মানে হচ্ছে আমি নতুন আর একটা কলাম ক্রিয়েট করতেছি, এবং এটার ভিতরে ভ্যালু কই থেকে আসবে? এটার ভিতরে ভ্যালু আসবে এই ক্যান্সার ডট টার্গেট, রাইট? ওকে স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, সো এখন আমরা আসো একটা ছোট্ট একটা জিনিস প্র্যাকটিস করি, যে আমার যে আইরিস ডাটা সেট আছে এটা তো দেখাইলাম হচ্ছে যে সরাসরি আমাদের কি আছে, যে আমরা যদি স্কেলার্নের ডাটা সেট গুলা ইউজ করি, কিন্তু আমরা যদি থার্ড পার্টি ডাটা সেট ইউজ করতে চাই তাইলে আমি কি করতে পারি? থার্ড পার্টি ডাটা সেট ইউজ করতে হইলে আমরা কি লিখতে পারি? df equals to pd dot read underscore csv, লেটস সে, তারপর হচ্ছে ফাইলের নাম, লেটস সে iris ডট csv। সো আমরা যদি ধরো যে এখানে আমি যদি ফাইলটা আপলোড করি, সো এখানে যদি দেখো ফাইলটা একটু খুলি আমরা, দেখো এখানে কি আছে, ঠিক আছে? এই হইলো আমার যে ফাইলটা আর কি। সো এরকম একটা ফাইল আমি পাইছি। তাইলে এখন আমি এটা আইরিসের বানান বলেছে আই বড় হাতের, ঠিক আছে? সো আমাদের এখন ডাটাটা লোড হয়ে গেল, রাইট? তারপর আমরা কি করতে পারি? এটাকে আমরা কি df ডট ইনফো যদি বলি তাইলে আমরা কি পাবো? আমাদের এই ডাটা সেটের ইনফরমেশনটা পাবো। দেখো আমার এখানে কি আছে, 150টা রো আছে, এগুলো 0 থেকে 149 পর্যন্ত আছে। আমার টোটাল 6টা কলাম আছে। সো কলামগুলোর ভিতরে কি আছে? আইডি আছে, সেপাল লেংথ, তারপর হচ্ছে সেপাল ওয়াইড, এরকম। তারপর হচ্ছে স্পেসিস, স্পেসিসে কি ছিল? স্পেসিস আমার সরাসরি স্ট্রিং ছিল, এবং স্ট্রিং একটা অবজেক্ট, সো এখানে সে সেটাকে অবজেক্ট দেখাইছে, ঠিক আছে? সো এইভাবে করে আমরা এই থার্ড পার্টি ডাটা লোড করতে পারি। এবং এটা ছিল কি রিড সিএসভি নামের একটা ফাংশন, যেটার থ্রুতে আমরা সিএসভি ফাইল রিড করাইতে পারি।
কি বুঝাইতে পারছি আমরা আমাদের থার্ড পার্টি নিজেদের ডাটা কিভাবে লোড করাবো এখানে? জি স্যার। পারফেক্ট। আসো এবার আমরা কোথায় ছিলাম? আমরা এইখানে ছিলাম না, ডাটার ওভারভিউ দেখতেছিলাম। আমরা ইনফো দেখলাম। ইনফোর পরে আমরা ধরো যে স্ট্যাটিস্টিক্যাল যে সামারিটা আছে, যে মিন মিডিয়ান, ঠিক আছে, তারপর হচ্ছে 25 পার্সেন্টাইল, তারপরে হচ্ছে তোমার 15 পার্সেন্টাইল অথবা 75 পার্সেন্টাইলের যেই ইনফরমেশন আছে সেইগুলা যদি দেখতে চাই, সো এইগুলা জাস্ট আমরা একটা ফাংশন কল কইরাই দেখতে পারি। সে ফাংশনের নাম হইছে দেখো এই যে ডেসক্রাইব। আমি যেটাকে ডেসক্রাইব করতে চাই সেইটা ডট ডেসক্রাইব লেখা দিলেই মনে করো সে আমাকে একটা ডেসক্রিপশন ফাংশন দেখাবে। ধরো আমরা এইটারে একটু লোড করছিলাম না, সো এইখানে যদি আমরা এটার একটু ডেসক্রাইব করতে বলি, সো এখন আমাকে সে দেখছো কত সুন্দর করে একটা মিন মিডিয়ান এর হিসাব দিয়ে দিছে যে আমার আইডির কাউন্ট কয়টা আছে, 150টা আছে। সো সবগুলাতেই ডাটা আছে। তারপরে আইডিতে যে ভ্যালু আছে এটার মিন হচ্ছে 75.5, সেপাল লেংথের মিন ভ্যালু হচ্ছে 5.84, সেপাল ওয়াইডথের মিন ভ্যালু হচ্ছে এইটা। তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আইডির জন্য 43 পয়েন্ট সামথিং, আর সেপাল লেংথ সেপাল ওয়াইডথ এগুলোর জন্য হচ্ছে 0.82 0.43, রাইট? তারপর হচ্ছে আমাদের এটা কি মিনিমাম কত আছে ভ্যালু 1, রাইট? তারপর ম্যাক্সিমাম ভ্যালু আছে কত 150, তারপর 25 পার্সেন্টাইল ডেটা 38, 50 পার্সেন্টাইল ভ্যালু হচ্ছে তোমার 75। সো এখন আমরা যদি ধরো যে এই যে গুগল কোল্যাবে করতেছি, সে আমাদেরকে দুইটা অপশন দিতেছে এই এরকম ডাটা থেকে, যে এইটার আমরা টেবিলে কনভার্ট করতে পারি। এই যে দেখো কত সুন্দর টেবিল টুবিল হয়ে গেল, এগুলোর এখন ফিল্টার করা যাবে, আমি নানাভাবে ফিল্টার করতে পারবো, ঠিক আছে, ইন্ডেক্স টিন্ডেক্স দিয়ে, মানে ইন্টারাক্টিভ একটা জিনিস এখানে চলে আসছে। আবার যদি আমি হচ্ছে যে এই যে গ্রাফ গুলা ডিস্ট্রিবিউশনটা একটু ড্র করতে চাই, এই গ্রাফে প্লট করলে সে হচ্ছে আমাকে ডিস্ট্রিবিউশন গুলা প্লট করে দেবে। যে ক্যাটাগরিক্যাল ভ্যালুর যে ডিস্ট্রিবিউশন আছে, একটু বড় করে দেখা যাবে এগুলাকে, ঠিক আছে, স্ক্রিনের ইসের জন্য দেখা যাচ্ছে না, তুমি এগুলো বড় করে দেখতে পারো যেগুলো ডিস্ট্রিবিউশন গুলা, যতগুলা নিউমেরিক্যাল ভ্যালু আছে সবগুলো ডিস্ট্রিবিউশন এখানে আছে। তারপরে ক্যাটাগরিক্যাল ভ্যালু গুলার ডিস্ট্রিবিউশন আছে, তারপরে 2D আছে, তারপরে ভ্যালু ওয়াইজ, ঠিক আছে, এই ধরনের নানা ধরনের ডিস্ট্রিবিউশনটা এখানে আমরা দেখতে পারি উইদাউট রাইটিং এনি কোড। সো আমরা এখন আমাদের ক্যান্সার ডাটা সেটে চলে যাই। দেখো ক্যান্সার ডাটা সেটে আমরা যখন ডিএফ ডট ডেসক্রাইব দিচ্ছি সে আমাকে দেখাইছে আর কি। হ্যাঁ, দেখো যে আমার প্রথম সবগুলা ডাটার জন্য স্ট্যাটিস্টিক্যাল সামারি দেখো কি আসছে, এখানে অনেকগুলা কলাম তো 31টা, সো এই যে পাঁচটা পাঁচটা করে দেখাইছে আর কি। যে মিন রেডিয়াসের জন্য কাউন্ট আছে 569, মানে 569টা ডেটা আছে। সো এটার মিনিমাম, এটার হচ্ছে তোমার যে মিন ভ্যালু হচ্ছে 14 পয়েন্ট সামথিং, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 3.52, এটার একদম মিনিমাম ভ্যালুটা হচ্ছে 6.9 আর ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 28। তাইলে হচ্ছে যে যদি কোনো ক্যান্সার, মানে এটা হচ্ছে ক্যান্সারের ডেটা তো, সো ক্যান্সারের যে নডিউলস আছে, সো সেইটার ম্যাক্সিমাম যে রেডিয়াস পাওয়া গেছে সেটা হলো 28.11, মানে ইন আমার ডেটা সেট আমাদের কাছে এই ইনফরমেশনটা এখন আমরা এখান থেকে ইজিলি বুঝতে পারতেছি, ঠিক আছে। সো এইগুলা দিয়ে হচ্ছে আমরা কি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসটাও একটু দেখে ফেলতে পারতেছি আর কি। সো এই ফাংশন গুলার কাজ বুঝা গেছে? জি স্যার। স্যার একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ অবশ্যই বলো। স্যার। ওই যে স্যার ডেসক্রাইব ফাংশনটা ইউজ করছেন, এরপর যে স্যার যে গ্রাফিক্যাল কিছু রিপ্রেজেন্টেশন দেখছিলাম, হ্যাঁ ওইটা কি স্যার এই ডেসক্রাইব ফাংশনের মাধ্যমে করা হয়েছে না এই গুগল এই কোল্যাবের কোনো ফিচার? হ্যাঁ এইটা হলো কোলাবের ফিচার, ঠিক আছে, কোলাবের ইন্টারেক্টিভ ফিচার। হ্যাঁ, বুঝতে পারছি স্যার। ওকে, সো এরপরে আসো যে আমরা ডাটা সেট লোড করলাম, এই ডেসক্রিপশন দেখলাম, সো ডেসক্রিপশন দেখলেই বোঝা যায় কোথাও মিসিং ভ্যালু আসছে কিনা। তারপরেও আমরা একটু মিসিং ভ্যালু যদি চেক করে দেখতে চাই, সো আমরা এই কমান্ডটা লিখতে পারি যে আমাদের ডাটা সেট, তার ভিতরে ইজ এনএ ডট সাম, এটা বললে যেটা হবে যে কতগুলা করে মিসিং ভ্যালু আছে সেগুলার সে কাউন্ট আমাদেরকে দিয়ে দিবে একবারে। So আমি যদি এটাকে রান করি, দেখো যে আমার, ও এখন তো আমার ডিএফ হয়ে গেছে কি আইরিশ ডাটা সেট, রাইট? কারণ একটু আগে আমি সেম নাম দিয়েই আইরিশটাকে লোড করাইছি। তাহলে এখন আমাকে দেখো এই যে গতকালের যে সুবিধাটার কথা বলতেছিলাম, দেখো যে আমি এখানে ডিএফ করছি,
সো এখন ডিএফ এখানে চেঞ্জ হয়ে গেছে। এখন আমার এটা দরকার ব্রেস্ট ক্যান্সারটা। আমি জাস্ট যদি ধরো যে এইটাকে এই সেলটাকে রান করাই, যেখানে হচ্ছে যে ডিএফটা কে আমি হচ্ছে যে কনভার্ট করে নিয়ে আসছি। সো এখন যদি আমি এটাকে রান করি আবার, তাহলে দেখো সে হচ্ছে এখন আমাকে ওই যে ডিএফ হিসেবে যেই ক্যান্সার ডাটা সেট ছিল সেইগুলোর ভ্যালুগুলো দেখাচ্ছে। সো এখানে আমার 31টা কলামই দেখাচ্ছে এবং এখানে আসলে কোনো ধরনের কোনো মিসিং ভ্যালু নাই। সো তুমি ইজ এন্ড এফ ফাংশন দিয়ে চেক করে ইনস্ট্যান্ট দেখতে পারো, এবং সাথে যদি সাম প্যারামিটার পাঠায় দাও তাহলে তোমাকে গুইনা দেখাই দিবে যে কোন কলামের ভিতর কয়টা করে মিসিং ভ্যালু আছে। বুঝতে পারছি? তারপরে আসো, আমরা ডাটা প্রিপ্রসেসিং এ আরেকটা কি জিনিস দেখছিলাম, নর্মালাইজেশন এবং স্ট্যান্ডার্ডাইজেশন, রাইট? সো স্ট্যান্ডার্ডাইজেশনের কথা কি বলছিলাম মনে আছে? মনে নাই? আর মিনটা হচ্ছে 0 আর ডেভিয়েশনটা হচ্ছে 1 এক্স্যাক্টলি, করবে। মিনটাকে ট্রাই করবে জিরোর কাছাকাছি নিয়ে আসার জন্য এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যাতে 1 হয়। এবং এইটার জন্য আমরা এখন ধরো যে এই ডাটা সেটে আমরা সেটা ইমপ্লিমেন্ট করব। তাইলে দেখো, এই যে এসকেলার্নটার কথা বলছিলাম, এসকেলার্নের একটা পাইপলাইন আছে এবং সেই পাইপলাইনের একটা পার্ট হইলো ডাটা প্রিপ্রসেসিং, এবং সেই প্রিপ্রসেসিং এর ভিতর স্ট্যান্ডার্ড স্কেলার নামের একটা মেথড বইলা দেওয়া আছে, যেটা থ্রুতে আমরা এরকম স্ট্যান্ডার্ডাইজেশন করে ফেলতে পারি। ঠিক আছে? তাইলে এখন আমাকে যেটা করতে হবে, একটা স্কেলার নিতে হবে এবং স্কেলারটাকে দিয়ে স্ট্যান্ডার্ড স্কেলারটাকে ইনিশিয়ালাইজ করাইতে হবে। করানোর পর এরপর আমাকে বলতে হবে যে আমি আসলে কোন ফিচার গুলাকে আমি স্ট্যান্ডার্ডাইজ করব, রাইট? সো সেই ফিচারগুলো আমি বলে দিলাম কোনগুলা হবে। ফিচারগুলো হবে শুরু থেকে -1 পর্যন্ত, মানে আমার যতগুলা ফিচার আছে সেখান থেকে -1। -1 মানে হচ্ছে শেষেরটা বাদ দিয়ে যা আছে সব। তাহলে শেষেরটা কি ছিল? টার্গেট কলাম। এটার মানে হইলো এই যে দেখো, এই যে মানে হচ্ছে একদম কিছু নাই তারপরে কোলন -1, এটার মানে হয়েছে একদম 0 থেকে শুরু করে -1 পর্যন্ত, অথবা শুরু থেকে শেষ একদম শেষটার আগ পর্যন্ত। সো এটা হলো একটা শর্টকাট। ঠিক আছে? এটাকে আমরা বলি হচ্ছে স্লাইসিং। তোমরা যারা পাইথন করছো, যাদের একটু মনে আছে, সো আমরা হচ্ছে যেরকম স্লাইসিং শিখছিলাম না, জি স্যার। লিস্ট স্লাইসিং না? সো এইখানে আমি বলে দিলাম যে কোন ফিচার গুলাকে আমি স্ট্যান্ডার্ডাইজ করব, ওই টার্গেট বাদে যা আছে সব। ফাইন। সো এটা আমি বলে দিলাম। তারপর এখন কি করতে হবে, যে আমি তো আসলে আহ, এই এখন স্কেল ভার্সন একটা নিব, তাহলে আমাকে নতুন একটা ভ্যারিয়েবল নিতে হবে যেটার নাম দিলাম ডিএফ স্কেলড, এবং সেটার ভিতরে কি ফাংশনটা কল করব, এই যে স্কেলারের ভিতরে একটা ফাংশন আছে ফিট ট্রান্সফর্ম, যার কাজ হইছে যে সে যা যা পাবে এইগুলাকে সে এখন ট্রান্সফর্ম কইরা দিবে। হ্যাঁ, এই ফাংশনটার কাজ হচ্ছে এইটা। তাইলে নতুন যেই ডাটা সেটটা ডাটা ইয়েটা পাবো, ফ্রেমটা পাবো, সেটার নাম হচ্ছে ডিএফ স্কেলড ইকুয়াল টু পিডি ডট ডাটা ফ্রেম। যে নতুন যা করব সেটাকে আমার ডাটা ফ্রেম অবজেক্টে নিতে হবে। তারপর স্কেলার, এই যে স্কেলারটা ইউজ করবো হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেলার মেথড, এবং সেই স্কেলার ডট ফিট ট্রান্সফর্ম দিয়ে আমি যে ফিচারগুলা করতে চাইছিলাম সেই ফিচারগুলা, এবং কলামের নামগুলো হচ্ছে আমার ফিচার্স, যে নামগুলা ছিল। সো তারপর হচ্ছে দেখো, আমার এটুক তো আমার হয়ে গেল, রাইট? আমার স্কেলিং করা শেষ, এই পাশে স্ট্যান্ডার্ডাইজেশন করা শেষ। এখানে আমি করছি কি, শুধু ফিচারগুলা, রাইট? আমার তো টার্গেট দিতে হবে, কারণ এই মাত্র আমি কি করছি, নতুন একটা ডাটা সেট বানাইছি। সো ওই ডাটা সেটের জন্য দেখো ডিএফ স্কেলড, এটা টার্গেট কি হবে, এটা টার্গেট হবে আমার আগের ডাটা সেটে যে টার্গেট গুলা ছিল। এখন আমাদের একটা নতুন ডাটা ফ্রেম পাইলাম যেটার নাম হয়েছে কি ডিএফ স্কেলড। সো এটাকে আমরা যদি একটু ভিজুয়ালাইজ করে দেখার চেষ্টা করি। সো এখন দেখো যে আগে আমরা যে ইনফরমেশন গুলা পাইছিলাম সেইটার সাথে কিন্তু এটার বিশাল ডিফারেন্স আছে। আগে এখানে দেখছিলাম না, এটার মিনিমাম ভ্যালু ছিল কি 6, রাইট? এখন দেখো এগুলা সবই মোটামুটি 1, তারপরে হয়েছে -0, মানে এমন ভাবে এগুলো সেট হয়ে গেছে যে এগুলার মিন ভ্যালু আসতেছে এখন 0-র কাছাকাছি, এবং এগুলার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসতেছে হচ্ছে
কি 1 এর কাছাকাছি। সো এরপর আমি যেটা করছি যে স্কেল যেই স্ট্যাটিস্টিক্সটা আছে, আগে আমরা একদম র ডাটা সেটের স্ট্যাটিস্টিক্স দেখছিলাম, এবার স্কেল ডাটা সেটে দেখো আমার মিন রেডিয়াস, এটার কাউন্ট কত আসছে 5.69, এবং এইটার মিন ভ্যালু হচ্ছে -3.15, এবং এইটার মিনিমাম ভ্যালু হচ্ছে -2.02, এবং ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 3.97। সো এইটাকে আমরা মনে করো যে একটু গ্রাফ কইরা দেখি, যে এই যে দেখো আমরা স্ট্যান্ডার্ডাইজেশন করার আগে আমরা এখানে দুইটা জাস্ট হচ্ছে যে এক্সাম্পল হিসেবে দুইটা নিছি আর কি, দুইটা কলাম নিছি। যে আগে ধরো মিন রেডিয়াস আর মিন টেক্সচার এরকম ছিল, যে এই যে দেখো এটার ভ্যালু কত ছিল, দেখো 175 পর্যন্ত, এই পাশে ডিস্ট্রিবিউশন ছিল 40 পর্যন্ত। সো এইটাকে যখন আমরা স্ট্যান্ডার্ডাইজ করে ফেললাম, এইটার মিনটা দেখো, দেখছো এটার মিনটা কিন্তু নিয়ার অ্যাবাউট 0, যতগুলা ভ্যালু আছে তারা সবাই কিন্তু 0-র আশেপাশে আছে। আগে তুমি দেখো এদের ডিস্টেন্স কতটুক, একদম এই যে দেখো মিনিমাম রেডিয়াস যেই ফাংশন মানে যেই কলামটা ছিল ওইটার ভ্যালুগুলা কতটুকু পর্যন্ত স্পার্স ছিল, 25 প্রায় 30-এর কাছাকাছি, এবং আমাদের মিনিমাম মিন টেক্সচারের যে ভ্যালু ছিল সেটা ছিল অ্যারাউন্ড 40-এর কাছাকাছি। এখন তুমি দেখো এইটাকে আমি যখন স্ট্যান্ডার্ডাইজ করে নিয়ে আসছি, তাদের ডিস্টেন্সের ভ্যালুটা দেখো, তাদের রেডিয়াস অথবা তাদের রেঞ্জ হয়ে গেছে এখন -2 থেকে -4 ম্যাক্সিমাম। আর আগে ছিল সেটা কি 0 থেকে অথবা লেটস এই পাশে 1 অথবা 9 অথবা 9 থেকে ছিল 40। কি বুঝাইতে পারছি? তোমরা কি ঘটনাটা বুঝতে পারছো যে স্ট্যান্ডার্ডাইজ করলে সুবিধাটা কি? জি স্যার। আগে দেখো ডাটাগুলা কতটা স্পার্স ছিল, এখন তুমি দেখো ডাটাগুলা সব আসলে একটা পয়েন্টেই চলে আসছে, রাইট? সো এখন আমি এদের মাঝখানে সিমিলারিটি ডিসিমিলারিটি ইজিলি আইডেন্টিফাই করতে পারবো, একটু ইজি হবে আগের তুলনায় আর কি। কি বুঝাইতে পারছি? জি স্যার। ফ্যান্টাস্টিক। সো আসো এরপর আমরা একটু এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিসে যাই। এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস এইটা হইলো তোমার একটা মানে একটা পাইপলাইনের একটা পার্ট, যেখানে আমাদের ডেটাগুলাকে আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি নানা ধরনের গ্রাফ অথবা নানা ধরনের প্লটের থ্রুতে, যেটা দেখা আমরা হিউম্যানরা একটু বুঝতে পারি যে আসলে কি ঘটনা হয়েছে না ঘটনা হয়েছে। হ্যাঁ, সো আমরা যদি দেখি আমাদের যে ব্রেস্ট ক্যান্সার ডাটা সেট ছিল সেটাকে আমরা নিলাম, নেওয়ার পরে আমরা একটু ধরো যে ডিস্ট্রিবিউশন অফ টার্গেট ক্লাসেস, আমার যে টার্গেট ক্লাস ছিল সেটার একটা ডিস্ট্রিবিউশন দেখব। সো মিন রেডিয়াস এইটা একটা ফিচার, আমার টার্গেট ছিল কি 0 আর 1 ক্যান্সার আছে অথবা ক্যান্সার নাই। সো যেই ক্লাসগুলাতে মনে করো যে যে নাই, হ্যাঁ আমার ধরো যে যে ক্যান্সার 0 ক্লাস মানে হচ্ছে ক্যান্সার নাই, সো সেইগুলার দেখো মিন রেডিয়াসটা 15 থেকে 20-এর মধ্যে উঠানামা করতেছে, কিছু আউটলিয়ার আছে, এটা হচ্ছে আমার এরর মার্জিন। এবং যেইখানে আমরা দেখছি যে আসলে ক্যান্সার আছে সেইটার মিন রেডিয়াসটা কত থেকে আছে, লেটস সে প্রায় মনে করো যে 11 থেকে 12-13, এইটা হলো আমার ডিস্ট্রিবিউশন। সো এইখান থেকে আমরা দেখা ইজিলি ভিজুয়ালাইজ করতে পারি যে আমার যে টার্গেট কলাম গুলা আছে, মানে আমার যে ফিচার কলাম গুলো আছে এইটা টার্গেটের সাথে আসলে কিভাবে কানেক্টেড, কিভাবে ডাটাগুলো ডিস্ট্রিবিউটেড আছে। আমার দুইটা ক্লাস আছে, টার্গেট ক্লাস 0 এবং 1। সো সেইখানে মিন টেক্সচারের যে ভ্যালু গুলো আছে, সো সেই মিন টেক্সচারের ভ্যালু গুলা মোস্ট অফ দ্য ভ্যালু কোথায় কোন ভ্যালুর মাঝখানে ফল করছে, এই লেটস ধরো 19 থেকে 24-এর কাছাকাছি। এবং যেখানে ধরো যে আমার ক্যান্সার আছে বলতেছে সেইখানে সেই ভ্যালু গুলা হচ্ছে কোথায়, ধরো যে এই যে 15, 16 থেকে ধরো যে 20-এর কাছাকাছি। এবং এইখানে দেখো ছোট্ট একটা ওভারল্যাপ হয়ে গেছে, হ্যাঁ তাই না? এই যে দেখো এইখানে একটা ছোট্ট ওভারল্যাপ হয়ে গেছে না? সো এই যে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, সো এইখান থেকে বোঝা যাইতেছে যে এইখানে থাকলে এই এই ভ্যালুতে থাকলে এটা ক্যান্সার হয় হয় অবস্থা, আবার ফুল ক্যান্সারও হয়ে যেতে পারে। কি এই ডাটা থেকে এগুলো বোঝা যাচ্ছে না? জি জি। জি স্যার। সো এই ভিজুয়ালাইজেশনের সুবিধা হইলো এই জিনিসটা। সো এইগুলাকে আমরা বলতেছি হচ্ছে তোমার ইডিএ, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস, ঠিক আছে? তারপরে এইখানে দেখো একটা কোরিলেশন হিটম্যাপ যদি আমরা একটু জেনারেট করি, ঠিক আছে?
যে আমাদের ফিচার কোরিলেশন। তোমরা কোরিলেশনটা দেখছো না? ওই যে ম্যাথমেটিক্স ক্লাসে কোরিলেশন কি জিনিস? স্যার স্ট্যাটিস্টিক্স পার্টটা এখনো বাকি রয়েছে। আচ্ছা আচ্ছা, তাইলে ওইখানে তোমরা একটু ভালো মতো দেখবা ইনশাল্লাহ। তো এখন এইখানে আমি যদি তোমাকে একটা বেসিক আইডিয়া দেই যে কোরিলেশনে যেটা হয় ফিচার কোরিলেশন, আর হইছে আমাদের হচ্ছে আমরা দুইটা কোরিলেশন করতে পারি, যে টার্গেটের সাথে ফিচারের কোরিলেশন, আর হচ্ছে ফিচার টু ফিচার কোরিলেশন। এবং এই সবগুলো আমরা একটা প্লটে যদি ড্র করতে পারি সেটাকে আমরা বলতেছি কোরিলেশন হিটম্যাপ। দেখো, মিন রেডিয়াস এবং মিন টেক্সচার, হ্যাঁ, এদের মাঝখানে কি ধরনের রিলেশন রয়ে গেছে, এবং মিন রেডিয়াসের সাথে মিন পেরিমিটারের একটা বিশাল বড় একটা রিলেশন আছে। তারপর হচ্ছে মিন রেডিয়াসের সাথে মিন এরিয়ার একটা বিশাল রিলেশন আছে। সো এই জিনিসটার নাম হইলো কোরিলেশন ম্যাট্রিক্স অথবা কোরিলেশন হিট ম্যাপ। এটাকে হিট ম্যাপ কেন বলা হয়, তুমি কালার স্কিমটা যদি একটু খেয়াল করো, যে কালারের এই যে লিজেন্ডটা বাম পাশের যে লিজেন্ডটা আছে, এইখানে তুমি যদি একটু খেয়াল করো, দেখো যে এইখানে ভ্যালু যত কম জিনিসটা তত নীল, আর ভ্যালু যত উপরের দিকে যাচ্ছে জিনিসটা কই তত লাল। তার মানে এইখানে কালার থেকেই তুমি বুঝতে পারতেছো যে যত বেশি কি নীল কালার তাদের মাঝখানে কোরিলেশন তত কম, আর যত বেশি গাঢ় লালের দিকে কালার তাদের মাঝখানে কোরিলেশনটা একটু বেশি। সো ফিচার টু ফিচার কোরিলেশন আমাদের কেন দরকার? এইখানে দেখো আমাদের 31টা ফিচার আছে, এবং 31টা ফিচার নিয়ে আমরা যদি কম্পিউটেশনাল মানে কম্পিউটারে এগুলা রান টান দেই, একটু সময় লাগবে, একটু কমপ্লেক্স ক্যালকুলেশন হবে। সো আমরা যেটা করতে পারি, আমরা তখন চাইলে কিছু ফিচার এলিমিনেট করতে পারি। সো ফিচার এলিমিনেট করার সময় অথবা ফিচার রিমুভ করার সময় আমাদের মাথায় রাখতে হবে যে যদি দুইটা ফিচারের কোরিলেশন খুব হাই হয়, হ্যাঁ, তখন হচ্ছে আমরা ওই যে কোনো একটা ফিচারকে বাদ দিয়ে দিতে পারি। এটা তোমাকে আমি এক্সাম্পল দিয়ে কেমনে বুঝাই। লেটস সে তুমি যেই কাজ পারো, মানে যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারো, তোমার ফ্রেন্ডও মোটামুটি সেম, একদম মোটামুটি ধরো যে একদম 100% না হলেও মনে করো যে 99% তোমার মতো স্কিল আছে, সেও সেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারে। তাইলে আমি যখন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হায়ার করব, একটা প্রোগ্রামার হায়ার করব, তখন আমি কি করতে পারি? তোমাদের যে কোনো দুইজনের একজনকে নিলে আমার কাজ হবে না? আমার কি দুইজনের নেওয়ার দরকার আছে তখন? কারণ দুইজনের মাঝখানে কি সিমিলারিটি প্রায় সেম, রাইট? দুজনের স্কিল বলো, দুজনের আমার যা খুঁজতেছি সেগুলো মোটামুটি সেম। সো ফিচার গুলাও এরকম, যে যদি দুইটা ফিচার মোটামুটি কাছাকাছি হয় অথবা দুইটার মনে করো যে এই কোরিলেশন খুব হাই হয়, তখন আমরা যেটা করতে পারি যে কোনো একটাকে বাদ দিয়ে দিতে পারি। হ্যাঁ, সো এই জন্য হচ্ছে যে আমাদের এই ফিচার কোরিলেশন ম্যাট্রিক্সটা অ্যানালাইসিস করা জরুরি। এবং আবার আবার তোমাদের এক্সাম্পলে ফেরত যাই, ধরো যে আমার এখন ওয়েব ডেভেলপমেন্টের লোক লাগবে, তাহলে সেইখানে তুমি ব্যাক এন্ড পারো, তোমার ফ্রেন্ড ফ্রন্ট এন্ড পারে। সো তোমরা দুজন প্রোগ্রামিং পারো ঠিকই, কিন্তু তোমাদের মাঝখানে কিন্তু কোরিলেশন অথবা তোমাদের মাঝখানে সিমিলারিটি কিন্তু খুবই লেস, এবং আমার তখন দুইজনকে নিতে হবে, কারণ আমার দুইটা ফিচারই দরকার, দুইটা দুই রকম ফিচার, একজন ব্যাক এন্ড পারতেছে, একজন ফ্রন্ট এন্ড পারতেছে। সো এখানেও সেম। সো আমরা যখন আসলে মেশিন লার্নিং এ ঢুকবো, তখন দেখবা যে আমরা ফিচার সিলেকশনের সময় এরকম হাইলি কোরিলেটেড ফিচার, নিজেদের মধ্যে নিজেদের যে ফিচার আছে তাদের কোরিলেশন যেগুলোর বেশি আছে ওইগুলাকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এবং এইটা আবার উল্টাটা হবে কখন? যখন হচ্ছে ধরো যে মিন রেডিয়াস এইটার সাথে হচ্ছে যে এইখানে হচ্ছে আমি টার্গেট দেখাই নাই, তো এইখানে যদি আমরা টার্গেটটা দিয়ে দিতাম, তাহলে মিন রেডিয়াসের সাথে যদি টার্গেট রেড হয়ে যেত, দ্যাট মিনস টার্গেট কলামের সাথে মিন রেডিয়াসের একটা হাই কোরিলেশন আছে, দ্যাট মিনস এটা আমাকে রাখতে হবে, ঠিক আছে? যেটা আমার আউটপুটের সাথে খুব হাইলি কোরিলেটেড। কিন্তু ফিচার টু ফিচার যখন করব, তখন হইছে নিজেদের মাঝখানে যদি হেভি কোরিলেশন থাকে, তাহলে যে কোনো একজনকে আমরা বাদ দিয়ে নাম্বার অফ ফিচার এলিমিনেট করে দিতে পারবো। কি বুঝাইতে পারছি? জি স্যার। পারফেক্ট। সো আসো এবার আমরা এবার একটু ফিচার ইঞ্জিনিয়ারিং এর দিকে যাই। ফিচার ইঞ্জিনিয়ারিং কি বলছিলাম, যে ওই যে আমরা নতুন ফিচার করতে পারি অথবা ফিচারের এনকোডিং ডিকোডিং করতে পারি। তো এইটা আমি হচ্ছে তোমাদেরকে অলরেডি এক্সাম্পল দিয়ে দেখাই দিয়েছিলাম, যে যে আমাদের কি কি ছিল, দুইটা মেথড ছিল, একটা ছিল কি লেভেল এনকোডিং, আর একটা ছিল হচ্ছে ওয়ান হট এনকোডিং। সো আমরা যখন আসলে
কি করতেছিলাম যে ওয়ান হট কখন করব বলছিলাম, আমরা ওয়ান হট করব সেই কন্ডিশনে যখন আসলে একটা কনফিউশন হওয়ার চান্স আছে যে জিনিস অর্ডিনাল নাকি কার্ডিনাল, রাইট? তাইলে যখন হচ্ছে আমার অর্ডিনাল ফিচার নাই তখন হচ্ছে আমি ওয়ান হট করব, যেমন এই যে রাজশাহী সিলেট। সো ওইগুলোতে আমি 0 1 2 দিলে একটা কনফিউশন ক্রিয়েট হওয়ার একটা চান্স আছে। যে তখন 0 মানে হয়তো ওটার ভ্যালু মনে করো যে কম্পিউটারের কাছে একটু কমে গেল, যে ভ্যালু তো 0, সো এটা আবার ক্যালকুলেট না করলে হবে। আবার ধরো যে যেগুলোর হাই ভ্যালু হবে, 8 নাম্বার যেই ডিস্ট্রিক্টটা হবে তার জন্য মনে করো যে দেখা যাবে আবার তো এটাকে ভ্যালু বেশি প্রায়োরিটি দিয়ে ফেলছে। সো এইসব ক্ষেত্রে আমাকে করতে হবে হচ্ছে আমার ওয়ান হট এনকোডিং। আর যখন হচ্ছে মনে করো যে আমার অর্ডিনাল ভ্যালু থাকবে র্যাঙ্ক 0 1 2 3 4 5, তখন হচ্ছে আমি ওগুলাকে লেভেল এনকোড করব আর কি, ঠিক আছে? সো এখানে কিছু এক্সাম্পল আমি দিয়ে দিছি। ধরো যে আমার এখানে একটা ডাটা সেট আছে, সেই ডাটা সেটের ভিতরে রেড আছে, গ্রিন আছে, ব্লু আছে, গ্রিন আছে, রেড আছে। সো আমার এখানে 3টা ভ্যালু আছে। সো এটাকে আমি যদি লেভেল এনকোড করি তাইলে দেখো সে রেড কে 2 দিয়ে রাখছে, গ্রিনের ভ্যালু হচ্ছে 1 দিছে, তারপরে ব্লু এর ভ্যালু 0 দিছে। সো এগুলাকে সে র্যান্ডমলি সে জেনারেট করছে, পিছন থেকে সে জেনারেট করছে। আমরা আমরা করলে কি করতাম, রেড কে হয়তো 0 দিতাম, গ্রিন কে হয়তো 1 দিতাম, ব্লু কে হয়তো 2 দিতাম, কারণ এই বাম পাশ থেকে পড়তে পড়তে যাইতাম আর এনকোড করতাম। কিন্তু মেশিন সে এটাকে আরবিটারিলি এটাকে ভ্যালু দিছে। কিন্তু এটা আমি দেখে বুঝতেছি সে আরবিটারিলি ভ্যালু দিছে, কিন্তু মেশিন যখন এটাকে ক্যালকুলেট করা শুরু করবে সে কিন্তু আর তখন এটাকে আরবিটারি বুঝবে না, সে তখন দেখা যাবে এটাকে একটা প্রায়োরিটি বেসিসে দিয়ে রাখছে আর কি। সো এইটাকেই যদি আমরা ধরো এখন যে ওয়ান হেড যদি করতে চাই, তো ওয়ান হট করার জন্য, সরি আগে লেভেল এনকোডারের ফাংশনটা বুঝিয়ে দিয়ে আসি। সো লেভেল এনকোডার ইউজ করার জন্য দেখো আমার লাগবে হচ্ছে স্কেলান প্রিপ্রসেস থেকে লেভেল এনকোডার নামের একটা ফাংশন। সো আমি একটা অবজেক্ট নিলাম এলই, এবং এলই দিয়ে লেভেল এনকোডারটাকে ইনিশিয়ালাইজ করলাম। তারপরে হচ্ছে যাকে যাকে আমি লেভেল এনকোড করব তার নামটা বলে দিলাম যে কালার লেভেল এনকোড, ঠিক আছে? এটা হচ্ছে নতুন ডাটা সেট। তারপরে হচ্ছে ফিট ট্রান্সফর্ম কালার, এই টোটাল ডাটা ফ্রেমটাকে সে ফিট ট্রান্সফার করে দিছে। তারপর হচ্ছে এইখানে পাশে হচ্ছে আমাকে এখন আউটপুট দেখাইছে যে কোনটাকে সে কি ধরনের লেভেল অ্যাসাইন করছে। So, এইরকম করে আমরা যখন আবার এটাকে ওয়ান হট করব, ওয়ান হটের ফাংশনটার নাম হচ্ছে গেট ডামিস, ঠিক আছে? সো গেট ডামিজ এর ভিতরে এই ফাংশনটার ভিতরে আমাকে পাঠাইতে হবে যে কোন ভ্যালু মানে ডাটা ফ্রেমের কোনটাকে আমি হচ্ছে ওয়ান হট করব, কোন ফিচারটাকে, এবং এবং এই ফিচারটাকে যখন আমি করব, লেটস আমার ফিচারের নাম ছিল কি ওই যে এরিয়া। সো এখন ধরো যে আমি যদি একটা প্রিফিক্স না দেই তাহলে আমি বুঝতে পারবো না যে আসলে ওই ভ্যালুগুলা কি। সে তখন ওই যেরকম সিলেট, তারপরে হয়েছে তোমার রাজশাহী, এরকম হাবিজাবি সবগুলা পাশাপাশি দিয়ে দেবে। এখানে ফর এক্সাম্পল দেখো আমার কালার গুলা ছিল কি রেড গ্রিন ব্লু, 3টা ডিফারেন্ট কালার আছে। সো এটাকে যদি ওয়ান হট করি তাহলে আমার এই যে ব্লু, গ্রিন, রেড 3টা আলাদা নতুন কলাম ক্রিয়েট হবে, এবং পাশে আমি প্রিফিক্সটা দিয়ে দিলাম কালার। তাহলে আমি বুঝতে পারবো যে রাইট এটা হচ্ছে আমার ওই কালার কলামের যেই ভ্যালুগুলো আছে সেইটাকে সে ওয়ান হট করলো আর কি। জাস্ট বোঝার জন্য আমরা প্রিফিক্সটা ইউজ করি আর কি, ঠিক আছে? তারপরে আমরা হচ্ছে যে এই যে পায়ে গেলাম, এবং এখানে দেখো যেটা করছে ডিএফ কম্বাইন্ড পিডি ডট কনক্যাট। সো আমরা যখন ওয়ান হট করছি আমরা কিন্তু শুধু কালার নামের জিনিসটার জন্য করছি, কিন্তু এখন আমার কি হয়েছে, এখন আমার আরো নতুন 3টা আসছে, এবং এখানে আমার আরো অন্য ডাটা থাকতে পারতো। এই জন্য আমি কি করলাম, নতুন যেটা করলাম যে ডিএফ ওয়ান হট, ঠিক আছে? এটাকে আমি আগের যেই ডাটা সেট ছিল সেটার সাথে একটু কনকাটেনেট করে দিলাম, যে ডিএফ এবং ডিএফ ওয়ান হট, এবং নতুনটার নাম হইলো ডিএফ কম্বাইন্ড। সো এইখানে হচ্ছে যে আমি একটু গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করছি যে ওয়ান হট করলে কি হয়, আর হচ্ছে যে যদি আমরা ওয়ান হট না করি, শুধুমাত্র যদি হচ্ছে লেভেল এনকোড করি তাইলে আসলে কি হয়। লেভেল এনকোডে আমার ধরো যে ভ্যালু গুলাতে নাম্বার চেঞ্জেস আসতেছে, কিন্তু আমি যখন ওয়ান হট করব তখন হচ্ছে আমার নতুন কলাম আসবে আর কি, ঠিক আছে? এইটাই। তারপরে আমরা দেখবো হচ্ছে যে একটা ডাটা সেট, সেইখানে আমরা হচ্ছে যে ক্যাটাগরিক্যাল ডাটাগুলাকে একটু এনকোডিং কইরা দেখবো। ধরো যে আমার একটা ডাটা সেট আছে, নাম হলো টাইটানিক। টাইটানিক খুব বিখ্যাত ডাটা সেট। টাইটানিকের নাম শুনছো না ডাটা সেটের?
কে শুনছো? না স্যার। তাকে না না স্যার, স্যার। শুনি নাই স্যার। সিনেমার নাম তো জানো নাকি? জি 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 স্যার। আর আর ঘটনাটা তো জানো কি হয়েছে জি না? ওইটা বুঝতে পারছি। জি স্যার। তো এই যে টাইটানিক ডাটা সেট, ওইটা হলো ওই ঘটনার উপর বেস করে একটা ডাটা সেট বানানো হয়েছে, যে যতগুলা যাত্রী ছিল এর মধ্যে কারা কারা বাইচে আসছে, কারা কারা মারা গেছে আর কি। হ্যাঁ, ওইরকম একটা ডাটা সেট ছিল। সো আমরা ডাটা সেটটার চেহারাটা যদি একটু দেখি, হ্যাঁ, আমি যদি টাইটানিক ডাটা সেটটা একটু দেখাই। তো দেখো টাইটানিক ডাটা সেটে আমার 12টা কলাম আছে। সো 12টা কলামের ভিতরে কি কি আছে? প্যাসেঞ্জারের আইডি আছে, সে সার্ভাইভ করছে কি করে নাই, এটা হচ্ছে আমার আউটপুট কলাম আর কি। তারপর হচ্ছে প্যাসেঞ্জারের ক্লাস, ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস না থার্ড ক্লাস। তারপর হচ্ছে নেম অফ দ্য প্যাসেঞ্জার, তার নাম, ওই প্যাসেঞ্জারের জেন্ডার, তার বয়স, তারপরে হচ্ছে তার কোনো সিবলিংস অথবা তার স্পাউস একসাথে ছিল কিনা, ঠিক আছে, যে কতজন তারা একসাথে আসলে বোর্ড করছিল ওই টাইটানিকে। তারপরে হচ্ছে যে তাদের কোনো প্যারেন্টস অথবা চিলড্রেন ওই ওইখানে ছিল কিনা এট এ টাইম, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার টিকিটের নাম্বার কত ছিল, আর ওই টিকিটের ভাড়া কত ছিল, প্যাসেঞ্জারের ফেয়ার। সো এই ডাটাগুলো নিয়ে একটা ডাটা সেট বানানো হয়েছে, এবং এইখান থেকে এটা খুবই বিখ্যাত একটা ডাটা সেট। যারা এই মেশিন লার্নিং শিখে টাইটানিক ডাটা সেটে প্র্যাকটিস করে, এখান থেকে তারা ক্লাসিফিকেশন করে যে কি ধরনের কন্ডিশন হইলে সে আসলে সার্ভাইভ করছিল অথবা করে নাই আর কি, ঠিক আছে। সো এইখানে হচ্ছে আমরা একটু এনকোডিং গুলা কইরা দেখবো। যে ধরো যে এই যে দেখো 3টা কলাম ছিল, তার সেক্স, সে এমবার্ক করছে কি করে নাই, ইয়েস অর নো, সার্ভাইভ করছে কি করে নাই, ইয়েস অর নো। সো এইগুলাকে আমরা কি করতে পারি, ঠিক আছে, এইগুলাকে আমরা হচ্ছে নানাভাবে একটু ধরো যে কি এনকোডিং করতে হবে। এই আমি যদি এইখানে দেখো, যে এইখানে দেখো এই যে মেল, এখানে বলা আছে হচ্ছে মেল আর ফিমেল। তুমি তো মেল ফিমেল সরাসরি মেশিন লার্নিং মডেলে পাঠাইতে পারবে না, সে তো বুঝবে না, তাকে দিয়ে দিতে হবে ভ্যালু। তাইলে আমাকে এইখানে এই যে সেক্স কলামটাকে একটা এনকোড করতে হবে, যে আমি এখন এটারে কি করব, ঠিক আছে, এটা ওয়ান হট করব নাকি লেবেল করব। তারপরে হচ্ছে যে এইখানে এই যে আরেকটা ছিল যে তোমার এই টিকেটের নাম্বারটা দরকার নাই, আর সেক্স ছিল, তারপরে সে যে এইখানে ছিল যে সার্ভাইভ, এটা অলরেডি কনভার্টেড, যে সার্ভাইভ করছে কি না, ইয়েস অর নো, ঠিক আছে। এইটা ছিল হচ্ছে যে আমার 2টা ভ্যালু। সো এই ভ্যালুগুলাকে আমি হচ্ছে এখন অরিজিনাল ডাটা সেট সেখান থেকে নিয়ে আসবো আর কি। এমবার্কড মানে হয়েছে সে আসলে ওই ওই দিন টাইটানিকে উঠছিল কি উঠে নাই আর কি। So আমরা যদি এটাকে একটু রান করি, রান করে যদি একটু একটু করে দেখতে থাকি, যে ফার্স্ট ফিউ রোজ অফ দ্য ডাটা সেট, হ্যাঁ, আমরা যদি ফার্স্ট ফিউ রোজ অফ দ্য ডাটা সেট দেখি, এই ডাটা সেট থেকে আমরা সব আনি নাই, আমরা হচ্ছে যে জাস্ট হচ্ছে যে তার জেন্ডারটা কি ছিল, সে এমবার্ক করছে কি করে নাই, আর সে সার্ভাইভ করছে কি করে নাই, এইগুলাকে ধরো আমরা নিয়ে আসছিলাম আর কি। হ্যাঁ, সো এইখানে আমরা যদি দেখো যে এই ছিল আমার ডাটা সেট। তারপরে হচ্ছে আমি ডাটা সেট একটা ইনফরমেশন নিয়েছিলাম, যে এখানে আমার টোটাল কি আছে, 3টা কলাম আছে এবং 890টা এন্ট্রি আছে। সো এর মধ্যে কোনোটাতে আসলে নাল ভ্যালু নাই, হ্যাঁ, সবগুলাতে 889টা করে ডেটা আছে, মানে 0 to 889। তারপরে হচ্ছে যে সার্ভাইভের কাউন্ট 889। তারপরে হচ্ছে মানে ওইখানে 890 সার্ভাইভ করছে তা না, মানে টোটাল কয়টা ডেটা আছে আর কি। তারপরে এগুলাতে কোনো মিসিং ভ্যালু আছে কিনা। তারপর হচ্ছে আমি কিছু গ্রাফ ড্র করার চেষ্টা করছি, যে সার্ভাইভাল এর ভ্যালু হচ্ছে 0, আর 1 মানে হচ্ছে সার্ভাইভ করছে। হ্যাঁ, সো আমার যেই জেন্ডার, আমি জেন্ডার ওয়াইজ একটা গ্রাফ এখানে জেনারেট করে দেখতে চেষ্টা করলাম, যে সার্ভাইভাল রেট হিসাবে মেলদের মধ্যে সার্ভাইভ কি 0, সে আসলে সার্ভাইভ করে নাই, রাইট, মানে মেল সবচেয়ে বেশি মারা গেছে, আর হচ্ছে যে ফিমেল সবচেয়ে বেশি সার্ভাইভ করছে। এই ফিগারটা দেখে আমরা এটা বুঝতেছি, রাইট। তারপর হচ্ছে আমরা কোরিলেশন করলাম, যে আফটার এনকোডিং করার পরে যে সার্ভাইভড, তারপর হচ্ছে যে দেখো এখানে
যে এই যে দেখো যে আমরা কি করছি, এমবার্কড এবং এমবার্কড এস কিউ করছে, করে নাই, হ্যাঁ। সো এইখানে দেখো এই যে এমবার্কড সেক্স সেক্স, সো এটা দেখে কি বুঝতেছো, এখানে কি ওয়ান হট করা হয়েছে নাকি লেভেল এনকোড করা হয়েছে? বলো, কেউ একজন বলো। স্যার লেভেল এনকোড মনে হচ্ছে। হ্যাঁ, হইলো না তো। আমরা যখন এই যে মাল্টিপল ইয়ে করব, তাই না, যদি দুইটা ভ্যালু থাকে, তুমি দেখো প্রতিটার জন্য দুইটা নতুন কলাম ক্রিয়েট হয়েছে। এমবার্টের জন্য ইয়েস নো ছিল, সেমবার্ট এস এমবার্ট কিউ, তারপরে মেল ফিমেল, রাইট? সো সেক্স মেল সেক্স এনকোডেড, রাইট? দেখছো ঘটনা আন্ডারস্কোর দিয়ে আমরা আগেই দেখাইছি, বুঝাইতে পারছি? বুঝছি স্যার। সো এগুলা দেখেও বোঝার চেষ্টা করতে হবে, এই আর কি। ঠিক আছে, তারপরে আসো, সোফার কারো কোনো কোশ্চেন আছে? নাই স্যার। পারফেক্ট। সো এতক্ষণ আমরা যে কথাগুলা বললাম, হ্যাঁ, এগুলা ছিল কি, ফিচার ইঞ্জিনিয়ারিং করছি আমরা কিসের বেসিসে, আমাদের যেই ধরো যে কি কি টাইপের ডেটার উপরে, না? সো এগুলা ছিল সব মোটামুটি লিনিয়ার ডেটা, হ্যাঁ। যে আমাদের এই যে দেখো ক্যাটাগরিক্যাল ডেটা, এগুলাকে আমরা হচ্ছে এনকোডিং করলাম। সো ক্যাটাগরিক্যাল ডেটা হচ্ছে যে ক্যাটাগরির উপর বেস করে। সো এখন যদি আমাদের পলিনোমিয়াল ফিচার থাকে, তো সেইগুলাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব? পলিনোমিয়াল ফিচার কি জিনিস? পলিনোমিয়াল জিনিসটা কি? কেউ একটু আইডিয়া দাও আমারে, পলিনোমিয়াল কিরকম হইতে পারে, পলিনোমিয়াল জিনিসটা কি? উম তো আমি বলি, পলিনোমিয়ালটা হইলো যে আমাদের মাল্টিপল যেই অর্ডার থাকবে অথবা মাল্টিপল পাওয়ার থাকবে, রাইট? ইকুয়েশনে যদি মাল্টিপল পাওয়ার থাকে অথবা পাওয়ার্ড ইকুয়েশন হয়, সেগুলোকে আমরা কি বলতে পারি? পলিনোমিয়াল ইকুয়েশন বলতে পারি। নর্মালি এক্স, সো এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার হলে কি এক্স এর অর্ডার অথবা এক্স এর পাওয়ার কত, টু, রাইট? এরপরে এক্স কিউব, সো এভাবে করে এক্স এন, রাইট? সো জি স্যার, পলিনোমিয়াল ইনক্রিজিং ইন্ডেক্স। ইনক্রিজিং ইন্ডেক্স এটা একটা হইতে পারে। তারপর আমরা এখানে যে লগারিদম অথবা আরো আদার্স ফাংশন, মানে পলিনোমিয়াল ফাংশন নিয়ে আসতে পারি, রাইট? সো পলিনোমিয়াল আসলে আমরা কেন ইউজ করি? পলিনোমিয়াল আমরা ইউজ করি যে নন লিনিয়ার যেই ফিচার অথবা নন লিনিয়ার যে শেপ আছে ডাটা সেটে, ওই নন লিনিয়ারিটি ইন্ট্রোডিউস করার জন্য। আমার দুই টাইপের জিনিস হয়, লিনিয়ার আর নন লিনিয়ার, রাইট? লিনিয়ারে কি হয়, যে ইনপুট এবং আউটপুটের মাঝখানে কি একটা সরল রৈখিক কি থাকে, একটা সম্পর্ক থাকে। যে যদি ধরো যে লিনিয়ার ইকুয়েশন যদি আমরা বলি যে এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস ওয়ান, মানে কি প্রতিবার কি হবে, ওয়াই এর যত ভ্যালু হবে এক এক্স এর ভ্যালু বার হবে হচ্ছে ওয়ান প্লাস। তো আমি এখন ওয়াই এর ভ্যালু যতই বাড়াই, কি হবে, এক্স এর ভ্যালু এরকম ওয়ান প্লাস হয়ে হয়ে একদম সমানভাবে বাড়তে থাকবে, রাইট? তাই না? সো এইটাকে যদি এখন আমরা বলি এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার, তখন কি চেহারাটা সেম থাকবে? তখন জিনিস কিন্তু আর লিনিয়ার হবে না, হবে নো স্যার। ভ্যালুর উপর না বেস স্যার। করে নন লিনিয়ারিটি চলে আসবে। সো এই যে সিনারিও, এগুলাকে আমরা বলতেছিলাম ধরো পলিনোমিয়াল ফিচার। সো এটা দেখার জন্য আমরা একটা ডাটা সেট ইউজ করব, সেটার নাম হইলো যে বস্টন হাউজিং ডাটা সেট, ঠিক আছে? সো এইটা আগে ছিল হচ্ছে যে বস্টন হাউজিং ছিল, এখন এটার নাম হয়ে গেছে ক্যালিফোর্নিয়া হাউজিং ডাটা সেট। বস্টন হাউজিং ডাটা সেটটা ডিসকার্ড হয়ে গেছে, এটা ভুল লেখছি। সো দেখো আমরা এই ক্যালিফোর্নিয়া হাউজিং ডাটা সেটটা নিয়ে আসলাম। সো নিয়ে এসে আগের মতো করে ওই যে টার্গেট এবং ডাটা এগুলাকে আমরা একটা কি করলাম, এইটা এইটা আচ্ছা, এইটা আমরা একটু ডিসকাস করেই ফেলি যেহেতু বলছি।
সো আমরা মেশিন লার্নিং এ ধরো ইন্ট্রোডাকশন হয়ে যাচ্ছে এখন, যে এই যে ডাটা নিয়ে আসলাম, রাইট? তারপরে আমাদের কি বলতেছিলাম যে আমাদের ডেটায় দুইটা ভাগ থাকে না, একটা ছিল হচ্ছে কি ফিচার এবং আরেকটা কি টার্গেট, রাইট? সো আমরা এখন দেখো যে আমরা যখন মেশিন লার্নিং করব, সো ফিচার গুলাকে হচ্ছে আমরা এরকম বড় হাতের এক্স দিয়ে ডিনোট করব, আর যেটা টার্গেট ভ্যালু সেটাকে আমরা সবসময় এরকম ছোট হাতের ওয়াই দিয়ে ডিনোট করি। কারণটা কি? কারণ হইছে আমার মাল্টিপল ফিচার থাকতে পারে, সো এক্স ইকুয়ালস টু এটা আমরা বুঝতে পারি হচ্ছে এরকম ছোট হাতের এক্স ওয়ান, তারপর হচ্ছে এক্স টু, এরকম ডট 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 আমার এক্স এন। সো এই সবগুলা মিলায় হচ্ছে আমার ফিচার বড় হাতের এক্স, এবং আমাদের আউটপুট মোটামুটি সবসময় একটাই হয়, এই জন্য এটা ছোট হাতের ওয়াই। কি এটুকু বুঝাইতে পারছি? সো এখন ধরো যে এইখানে আমরা একটা ফিচার ভিজুয়ালাইজ করে দেখবো যে পলিনোমিয়াল ফিচার দেখতে কিরকম হয়, তাদের মাঝখানে রিলেশনটা কি। তাহলে যে ফিচারটা আমরা ইউজ করে দেখব সেই ফিচারটার নাম হইছে মিডিয়ান অফ ইনকাম। সো আমরা আগে একটু ডাটাটা দেখি নাকি? ডাটাটা একটু দেখা দরকার না? তো আমরা যদি রান করি, সো এখানে দেখো যে আমাদের ডাটাটায় কি কি কলাম আছে, রাইট? আমাদের কলাম আছে মিডিয়ান অফ ইনকাম, তারপরে হাউস মানে যে বাসাটা আছে বাসাটার বয়স কত বছর, তারপরে এভারেজ রুম কয়টা আছে ওই বাসায়, তারপরে এভারেজ বেডরুম আছে কয়টা, ওই এরিয়ার পপুলেশন কত, ঠিক আছে, এভারেজ অকুপেন্সি কত, ল্যাটিটিউড, তারপর হচ্ছে লঙ্গিটিউড, এরকম এই ভ্যালুগুলো আছে আর কি। হ্যাঁ, সো আমরা এখানে দেখতে চাই যে আমরা যদি এটাকে ধরো একটা মডেলে ফিট করাই, এবং ফিট করায় আমরা পলিনোমিয়াল ফাংশনটা কিভাবে কাজ করে সেইটা একটু দেখতে চাই, যে পলিনোমিয়াল ফিচার গুলা কিভাবে করে আমরা আসলে এই ডাটা সেটে এটাকে হচ্ছে যে ইনকর্পোরেট করতে পারি। সো আমাদের ডাটা সেট সম্পর্কে আইডিয়া তো পাওয়া গেছে না? সো আমরা যেটা করব যে ভিজুয়ালাইজ করার জন্য শুধুমাত্র একটাই ফিচার নেব, যে সেটা হচ্ছে মিডিয়ান অফ ইনকাম, এটার ফিচার নেব। তারপর হচ্ছে এটার পলিনোমিয়াল ফিচার, এটা ডিগ্রি হচ্ছে 2, মানে ওই যে এক্স স্কোয়ার। হ্যাঁ, তারপরে হয়েছে এটাকে আমি এখন ফিট ট্রান্সফর্ম কইরা এই ফিচারটাকে চেঞ্জ করে কি ট্রান্সফর্ম করতেছি, রাইট? আমরা একটু আগে ওই যে নর্মাল ফিচার ক্যাটাগরিক্যাল যেইগুলা দেখলাম ওইগুলাকে আমরা ট্রান্সফর্ম করতেছিলাম না, স্ট্যান্ডার্ডাইজ, তারপর নর্মালাইজেশন, তারপর লেভেল এনকোডিং, ওইগুলা করতেছিলাম। সো এখন আমার এই যে মিডিয়ান অফ ইনকাম যেটা আছে এটার হচ্ছে ডিগ্রি 2, মানে স্কোয়ার কইরা মনে করো যে আমি একটু ট্রান্সফর্ম করব, কইরা তারপরে চেক কইরা দেখব যে যদি আমার অরিজিনাল যেই ফিচার আসছে সেইটার যদি অর্ডার অফ 2 একটা ইকুয়েশন আছে, অথবা ধরো যে একটা পলিনোমিয়াল ইকুয়েশন যেটার ডিগ্রি হচ্ছে 2, সেই যদি আসে, তো সেই ক্ষেত্রে আমার মেশিন লার্নিং মডেলটা ধরো যে কি ধরনের প্রেডিকশন করতে পারে, অথবা ওই ফিচারের জন্য মেশিন লার্নিং মডেলে কোনো ধরনের কোনো চেঞ্জ আসে কিনা। সো এই লিনিয়ার রিগ্রেশন এগুলো আমরা ডিটেল আর একটু পরে পড়বো। সো আমরা ধরো যেখানে একটা লিনিয়ার রিগ্রেশন মডেল ফিট করাবো, সো মডেলের জন্য এক্সট্রেন এক্সটেস্ট এগুলো আমি পরে দেখাবো। সো তারপর হচ্ছে আমরা প্রেডিকশন করলাম, একটা প্রেডিকশনও করলাম, আবার ইভালুয়েশন। তোমাদের মনে হয় এমএসসিটা দেখা হয়ে গেছে না তোমাদের ম্যাথমেটিক্স ক্লাসে, যে মিনি স্কোয়ার্ড এরর, যে মিনি স্কোয়ার্ড এরর আসলে কিভাবে কাজ করে, রাইট? সো এইটাকে যদি ধরো আমরা একটু ভিজুয়ালাইজ করি, সো আমার মিন স্কোয়ার্ড ভ্যালু আসছে কত, 0.70। আমার এইটাকে নর্মালি হচ্ছে যে আমার টার্গেট থাকে হচ্ছে মিন স্কোয়ার্ড এরর আসলে যত জিরোর কাছাকাছি নেওয়া যায়। হ্যাঁ, সো এইখানে দেখো যে আমরা যখন ফিট করছিলাম যে অ্যাকচুয়াল যে ভ্যালুটা ছিল, হ্যাঁ, অ্যাকচুয়াল ভ্যালুটা ছিল হচ্ছে যে এই যে এই গ্রিন প্লট গুলা ছিল, মানে এই যে যে হালকা হালকা যে ব্লু ছিল, এগুলো ছিল আমার অ্যাকচুয়াল ভ্যালু। আর আমি যখন রিগ্রেশনের ভেতরে ডিগ্রি 2 দিয়ে ফিট করাইছি তখন হচ্ছে প্রেডিক্টেড ভ্যালুটা এরকম আসছে, মানে মোটেও আসলে কি কাছাকাছি আসে নাই। এটা আমরা পরে ডিসকাস করব, এটা জাস্ট হচ্ছে এক্সাম্পল।
দেখায় রাখলাম, একটু পলিনোমিয়ালটা একটু আইডিয়া থাকলো। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে যে আমরা এই রিগ্রেশন মডেল দিয়ে শুরু করব, তখন হচ্ছে আমরা একটু ডিটেল এটা ডিসকাস করব, ঠিক আছে? সো সো ফার আমরা আজকের লেসন মোটামুটি কভার আপ করে ফেলছি। সো তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। সো মনে হচ্ছে কারো কোনো কোশ্চেন নাই, রাইট? জি স্যার। জি স্যার, তার মানে কি সব বুঝছো নাকি কিছুই বুঝো নাই? বুঝছি স্যার, কিন্তু এই পিডিএফটা পাওয়ার পরে আর একটু মানে নিজে পড়া লাগবে স্যার। একটু আচ্ছা, নিজে এটা আমি ঘেঁটাঘেঁটি হচ্ছে করা লাগবে। এই আইপাই এনবি ফাইলটা সরাসরি শেয়ার করে দিব, সো দ্যাট তোমরা এটারে নিজেরা হচ্ছে যে ফর্ক করে একটু রান টান করে মডিফাই টডিফাই করে দেখতে পারো আর কি, ঠিক আছে? জি, ঠিক আছে স্যার। ওকে।